এখন আমরা প্রথমে শুরু করব টেবিল নিয়ে শুরু করব। ঠিক আছে, তো টেবিল জিনিসটা কি, তো আমরা এখন সেটা দেখব। ওকে, তো টেবিল বোঝার জন্য আমরা আগে মাইক্রোসফট ওয়ার্ডে একটু যাই। আপনারা অনেকেই কম বেশি মাইক্রোসফট ওয়ার্ডের সাথে পরিচিত। তো মাইক্রোসফট ওয়ার্ডে যারা পরিচিত না তাদের জন্য দেখাচ্ছি, আর যারা পরিচিত তারা তো জানেন। তো মূলত মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কাজ করি তখন আমরা এরকম টেবিল তৈরি করতে পারি। দেখেন এই যে এখানে একটা টেবিল চলে আসছে। ঠিক আছে, তো এই যে টেবিল, এই এই টেবিলের মধ্যে সাধারণত ডাটা রাখা হয়ে থাকে। ওকে, তা আমরা হচ্ছে এই টেবিলের মধ্যে এখন বিভিন্ন রকমের ডাটা রাখতে পারবো। আমাদের ওয়েবসাইটেও এরকম টেবিল তৈরি করার প্রয়োজন পড়ে কোনো কোনো ক্ষেত্রে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ব্যাকএন্ডের জন্য বেশি প্রয়োজন পড়ে, ফ্রন্ট এন্ডের জন্য খুব বেশি প্রয়োজন পড়ে না। ঠিক আছে, তো ব্যাকএন্ডের জন্য বেশি প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা এটা দেখব টেবিল কিভাবে তৈরি করতে হয়। আর তার আগে এখান থেকে একটু বুঝে নিতে হবে যে টেবিল আসলে কি, এবং টেবিলের একটা জিনিস থাকে সেটা হচ্ছে রো, আর একটা হচ্ছে কলাম। এই দুইটা জিনিস অনেকে গুলিয়ে ফেলে এইচটিএমএল এ যাওয়ার পরে। নর্মালি এই হচ্ছে পুরাটা হচ্ছে একটা টেবিল। টেবিলের মধ্যে সাধারণত আমরা বিভিন্ন ডাটা রাখি। আর এখানে টেবিলে রো থাকে আর কলাম থাকে। রো কোনটা? রো হচ্ছে এই যে হরাইজন্টালি যে লাইনটা গিয়েছে, যে ঘরটা দেখতে পাচ্ছি পুরোটা একদম বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত, এটাকে বলা হয় রো। আর একটা রোকে আপনি যত ভাগে ভাগ করবেন সেটা হচ্ছে ওই রো এর কলাম। অর্থাৎ এই যে রোটা আমরা দেখতে পাচ্ছি পুরোটা, এটাকে আমরা দেখতে পাচ্ছি তিন ভাগে ভাগ করা হয়েছে। এই একটা ভাগ, এই একটা ভাগ, আর এই একটা ভাগ। তার মানে এই রো এর তিনটা কলাম। তা আমাদের এখানে যতগুলা রো আছে সবগুলারই আসলে তিনটা কলাম এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। আমরা এখন কি কাজ করব? আমরা এখন যেটা করব সেটা হইতেছে আমরা এই টেবিলের মধ্যে কিছু ডেটা রাখবো। যেমন আমি এখানে সাপোজ প্রথমে লিখলাম নেম, তারপর আমি এখানে লিখলাম আপনার মোবাইল নাম্বার, তারপরে লিখলাম হচ্ছে ধরেন অ্যামাউন্ট। এরকম আমি তিনটা ইয়ে রাখলাম। ধরেন আমরা চাঁদা তুলতেছি কোনো একটা কারণে, কোনো একটা সোশ্যাল ওয়ার্ক করবেন, সেটার জন্য চাঁদা তুলতেছেন। তো প্রথমে যে চাঁদা দিচ্ছে তার নাম, তার মোবাইল নাম্বার, এরপরে হচ্ছে সে কত টাকা দিচ্ছে সেটা আপনি এখানে রাখতে চাচ্ছেন। তো ধরেন প্রথমে আমি একজনের নাম দিচ্ছি, ধরেন নাম দিলাম ওয়ালিদ আহমেদ। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি একটা মোবাইল নাম্বার দিবেন এখানে। কি মোবাইল নাম্বার দেওয়া যায়? ধরেন একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা তো আর ইম্পর্টেন্ট না। তার এখানে আমি সাপোজ দিলাম হচ্ছে 1500, এরকম। এরপর ধরেন আমি আরো একটা হচ্ছে নিয়ে আসতেছি। ধরেন আমি এখানে কি নাম দিলাম? নাম দিলাম হচ্ছে অবনী রহমান। তারপর হচ্ছে আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। আর এখানেও আমি লিখলাম ধরেন আপনার কত দিলাম, ধরেন 2000। ওকে, এভাবে আপনার যতগুলো দরকার আপনি ততগুলো নিতে পারেন। যেমন আপনি এখানে লিখলেন ফাহিম আহমেদ, তারপর হচ্ছে আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানেও আমরা বললাম যে সে হচ্ছে 1500 টাকা দিল। এভাবে যত দরকার আমরা সবগুলো এভাবে একটার পর একটা ডাটা নিয়ে আসতে পারি। আচ্ছা, তো আমরা সাপোজ চাচ্ছি আরো একটা ইয়ে তৈরি করব, এটার নিচে রো তৈরি করব। তো এখান থেকে তৈরি করে ফেলি। আমরা এখান থেকে ইনসার্টে যাব, তারপরে ইনসার্ট রো বিলো। তো নিচে আমরা একটা রো তৈরি করে নিলাম। এরপরে হচ্ছে যে আমরা এখানে সাপোজ লিখতে চাচ্ছি, আচ্ছা লিখার আগে আমরা এই যে এই দুইটা এটাকে মার্জ করে ফেলতে চাচ্ছি। তো আমি মূলত এখানে মাইক্রোসফট ওয়ার্ড শিখাবো না, আপনারা হয়তো অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড জানেন। তো এখানে আসলে শেখানোর কোনো কিছু নেই, জাস্ট আমি দেখিয়ে একটা টেবিল কেমন হয় সেটা মূলত দেখাচ্ছি। আর এখানে টোটাল আমরা এখানে 5000 দিয়ে দিলাম। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমরা এইখানে এটাকে বোল্ড করে দিলাম, সেন্টারাইজ করে দিলাম। এই হচ্ছে অবস্থা। আর এটা মূলত হেডিং, এই জন্য এটা সেন্টারাইজ করে দিলাম। কারণ এগুলো যদি নামের সাথে একরকম মিল থাকে তাহলে আসলে দেখে ঠিক খুব একটা ভালো লাগে না। ঠিক আছে, তো সেই জন্য আমরা এটাকে সেন্টারাইজ করে দিলাম। আর নর্মাল ডাটাগুলো এইভাবে থাকবে, শুধুমাত্র এইটাকে আমরা আবার একটু সেন্টার করে দিই টোটাল। ওকে, তো যাই হোক, এই হচ্ছে একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে কি আছে? কিছু নাম আছে, মোবাইল নাম্বার আছে এবং অ্যামাউন্ট আছে। আর এখানে টোটাল একটা অ্যামাউন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে 5000, মানে টোটালটা যোগ করে আমরা এখানে দেখতে পাচ্ছি সাপোজ।
তো আমরা এই যে টেবিলটাকে দেখতে পাচ্ছি, এই টেবিলের মূলত তিনটা অংশ থাকে এইচটিএমএল এ। প্রথম অংশটাকে বলা হয় টেবিলের হেড মানে মাথা, তারপরে যে অংশটা থাকে সেটা হচ্ছে টেবিলের বডি, আর শেষের অংশটাকে বলা হয় টেবিলের ফুট মানে পায়ের অংশ। আচ্ছা, তো যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে হেডার কোনটা। হেডার হচ্ছে যেখানে আমরা টাইটেল দিয়ে রাখি, যেমন নামের জন্য একটা টাইটেল এখানে হেডিং দিয়েছি নেম, তারপর মোবাইল নাম্বার আসবে এখানে, মানে আমরা যেই ডাটাটা নিব সেই ডাটার যেই হেডিংটা থাকবে সেইটাই হচ্ছে টেবিলের হেড, মানে ওই রোটাকে বলা হয় টেবিলের হেড অংশ। ঠিক আছে? আর নর্মাল যে ডাটাগুলো থাকে, অর্থাৎ এই যে আমরা এখানে 3 জনের নাম লিখলাম, এরকম 300 জন না হয়ে 300 জনও হতে পারতো। ঠিক আছে? 30 জনও হতে পারতো। যেটাই হোক না কেন, আপনার এই নর্মাল ডাটাগুলো থাকে হচ্ছে টেবিলের বডির মধ্যে। আর একদম নিচে যদি কিছু থাকে সেটাকে বলা হয় ফুট। তো সব সময় টেবিলের ফুট থাকে না, থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন আমাদের এই টেবিলে যদি প্রয়োজন হতো যে না আমরা টোটালটা হিসাব করব না, তাহলে এটার ফুট নাই, তাহলে শুধুমাত্র হেড থাকবে আর বডি থাকবে, ফুটের কোনো প্রয়োজন নাই। তো সব টেবিলের ফুট নাও থাকতে পারে, যদি থাকে তাহলে তো দিব, আর যদি না থাকে তাহলে দিব না। আচ্ছা, তো এইখান থেকে আমরা তিনটা জিনিস আবার বলি, আমরা হচ্ছে যে তিনটা জিনিস দেখবো, সেটা হচ্ছে টেবিলের হেড, টেবিলের বডি আর টেবিলের ফুট। এই তিনটা অংশ আমাদের ভাগ করে ফেলতে হবে টেবিলের ক্ষেত্রে। ওকে, এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে আমরা এইটাকে এখন এইচটিএমএল এ কনভার্ট করব, দেখবো যে এইচটিএমএল এ কিভাবে এটা তৈরি করা যেতে পারে। তো সেটার জন্য আমরা আমাদের আজকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি ক্লাস 4। এটার মধ্যে আমরা আজকে একটা ফাইল ক্রিয়েট করব এখন। এই ফাইলের নাম দিলাম হচ্ছে যথারীতি index.html। ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি index.html ফাইলটা এখানে চলে আসছে। এবার আমরা কি করব, এইটাকে এখন ড্র্যাগ করে আমাদের কোড এডিটরে নিয়ে আসব। এই হচ্ছে অবস্থা। এবার আমরা এখানে একটা html আপনার বেসিক স্ট্রাকচারটা নিয়ে নিলাম। এবার আমরা এখানে লিখতে পারি day4, আর উপরে আমরা একটা ট্যাগ ব্যবহার করি, সেটা গত ক্লাসে আপনাদের সাথে পরিচয় করানো হয়েছে, তো সেটা আপনারা সবাই জানেন। এবার আমরা এখানে একটা h1 ট্যাগ নিলাম, এখানে জাস্ট লিখলাম introduction to html table, এটা লিখে রাখলাম। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং এটাকে আমাদের ব্রাউজারে ওপেন করি, তাহলে আমরা দেখব এখানে ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল টেবিল কথাটা এখানে চলে আসছে। ওকে, থাকুক, ভালো কথা, আমাদের কাছে এটা আসছে। এবার এটার নিচে আমরা একটা টেবিল বানাবো। এখানে একটা ব্যাপার আছে, h1 ট্যাগ যে দিতেই হবে ব্যাপারটা কিন্তু এমন না। অনেকেই আছি যারা এখন আমরা একেবারেই নতুন, তারা অনেকে ভাবতে পারেন টেবিল দেওয়ার আগে হয়তো h1 ট্যাগ দেওয়া লাগতে পারে। না, এরকম কিন্তু একেবারেই না। আমরা জাস্ট এমনিতেই লিখলাম। ঠিক আছে? আমরা এটার নিচে এখন একটা টেবিল দিব, টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার জন্য আমাদের কিছু ট্যাগের প্রয়োজন পড়বে। প্রথম যে ট্যাগটা সেটা হচ্ছে টেবিল ট্যাগ। এই যে পুরো টেবিলটা তৈরি করার জন্য যে ট্যাগটা লাগবে সেই ট্যাগের নাম হচ্ছে টেবিল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ট্যাগ নিয়ে নিব, ট্যাগের নাম হচ্ছে টেবিল। এবার এই টেবিল ট্যাগের মধ্যে আমরা আপনার কাজ করব। তো কি কাজ করা যায় চলেন আমরা এখানে করে ফেলি। আমরা প্রথমত টেবিল ট্যাগের মধ্যে প্রবেশ করব। একটু আগেই বলেছি টেবিল ট্যাগের তিনটা ভাগ থাকবে, একটা হচ্ছে টেবিলের হেড, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফুট। তো আমরা প্রথমে যেটা করব, টেবিলের হেডের জন্য একটা ট্যাগ নিব এই টেবিল ট্যাগের ভিতরে, অবশ্যই এটার বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, যেই তিনটা ট্যাগ আসবে এই তিনটাই হচ্ছে এটার ভিতরে আসবে। প্রথমটার নাম হচ্ছে টি হেড ট্যাগ। ঠিক আছে? এই একটা। এরপরেরটার নাম হচ্ছে টি বডি ট্যাগ, এই আরেকটা। এরপরেরটার নাম হচ্ছে টি ফুট ট্যাগ। এই ট্যাগটা কোনো কোনো টেবিলের ক্ষেত্রে থাকতেও পারে, নাও থাকতে পারে। যেই টেবিলের নিচে এরকম একটা ফুটার অংশ থাকতে পারে, থাকবে, সেই ক্ষেত্রে আমরা এই ফুটটা নিব। যেই টেবিলে থাকবে না সেই টেবিলে আমরা এই ট্যাগটা নিব না, আমরা শুধু হেড আর বডি নিয়ে কাজ করব। এবার চলে যাই এই তিনটা ফুটে এই ট্যাগের মধ্যে কিভাবে কাজ করতে হবে। ওকে, আমরা এখন কাজ করব প্রথমে হেডের মধ্যে। তো হেডের মধ্যে প্রবেশ করলাম, আপাতত নিচের এই দুইটার কথা ভুলে যাই। আমরা এখন কাজ করব এইটার মধ্যে। এইটার মধ্যে কাজ করতে গিয়ে আমরা আমাদের এই টেবিলটার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব যে এখানে একটা ট্যাগ আছে, সরি এখানে একটা রো আছে। এই রো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটা কলাম আছে। ওকে, তো এইটাকেই আমরা টেবিলের হেড বলে থাকি। তার মানে এই টেবিলের হেড যদি এটা হয়ে থাকে, তাহলে এটার মধ্যে টোটাল কয়টা রো আছে? রো কিন্তু আছে একটাই, তাই না? এই যে দেখেন পুরোটাই বলছি একটা রো, তার মানে রো আছে একটা। তো এই জন্য আমরা এখানে একটা ট্যাগ নিব টেবিলের রো তৈরি করার জন্য, আর এই ট্যাগটার নাম হচ্ছে টিআর, মানে টেবিল রো। ঠিক আছে? যেহেতু এই টেবিল রোটা আমাদের হেডের মধ্যে আছে, তাই আমরা একটা
টেবিল হেডের মধ্যে একটা রো ক্রিয়েট করব। রো ক্রিয়েট করা শেষ, কিন্তু আমরা একটু আগে বলেছি যে রোকে যত ভাগে ভাগ করা হয় সেটাকে কি বলা হয়, কলাম বলা হয়। তো এখন এই রোটাকে আপনি যত ভাগে ভাগ করবেন সেটাই হচ্ছে এই টেবিলের কলাম। তো আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই টেবিলের কলামটা তৈরি করতে হবে। কয় ভাগ সেটা আপনি এখানে বলে দিবেন। ঠিক আছে, তো কিভাবে বলবেন, এখানে প্রথমে আপনি বলবেন যে টি এইচ, এই এই টিএইচ ট্যাগটা আপনাকে নিতে হবে টোটাল 3 বার। কেন? কারণ আপনার এখানে কলাম হচ্ছে 3টা, কলাম যতটা হবে টিএইচ ততটা নিতে হবে। এবার এটার মধ্যে আপনি ওই যেটা যেটা রাখা দরকার সেটা সেটা রাখবেন। যেমন প্রথমটায় ছিল নেম, তারপরেরটায় মোবাইল, তারপরেরটায় অ্যামাউন্ট। সো আমরা এখানে লিখি নেম, মোবাইল, অ্যামাউন্ট, এই 3টা জিনিস লিখলাম। এখন আমরা প্রথমবারের মতো না, দ্বিতীয়বারের মতো ব্রাউজারে এসে একটা রিলোড করে ফেলবো। রিলোড করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি নেম আসছে, মোবাইল আসছে, অ্যামাউন্ট আসছে, 3জন একই রো এর মধ্যে আছে। ফাইন, আমরা এবার এখান থেকে বের হয়ে যাব, কারণ আমাদের হেডের মধ্যে, টি হেডের মধ্যে যেটুকু ছিল সেইটুকু কিন্তু শেষ, কারণ আমাদের টি হেড কিন্তু এতটুকুই, এর বেশি কিন্তু না। এবার আমরা নিচের অংশে কাজ করব। ঠিক আছে, নিচের অংশে কাজ করার মানে হচ্ছে বডি অংশে কাজ করা। আর বডিতেই মূলত বেশি ডাটা থাকে। নর্মালি হচ্ছে হেডে আর ফুটে বেশি ডাটা থাকবে না, বডির মধ্যেই মূলত সব ডাটাগুলো থাকে। সো আমরা এখানে আমাদের নর্মাল ডাটাগুলো এই টি বডির মধ্যে রাখবো। তো টি বডির মধ্যে কাজ করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রো সংখ্যা টোটাল 3টা, এই একটা, এই একটা, আর এই একটা। ঠিক আছে, একটা হচ্ছে ওয়ালিদের জন্য, একটা হচ্ছে অবনীর জন্য, আর একটা হচ্ছে ফাহিমের জন্য। তো 3টা রো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা একটা রো আগে ক্রিয়েট করি, তারপরে সেটাকে কপি করে আমরা বাকি 2টা তৈরি করে ফেলবো। তো প্রথম রোটা তৈরি করার জন্য আমরা জানি রো নেয়ার জন্য আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হয়, সেই ট্যাগের নাম হচ্ছে টিআর ট্যাগ। তো আমরা এখানে টিআর ট্যাগ নিয়ে নিলাম। তো টিআর ট্যাগের ভিতরে আপনাকে এবার কলাম তৈরি করতে হবে। তো দেখেন তো আমাদের এই রো এর মধ্যে কয়টা কলাম, 1টা, 2টা, 3টা। সো আমরা আগে থেকেই তো এটা জানি, এবার আমরা কলাম তৈরি করব। তবে এবার কলামটা আগের মতো ট্যাগ দিয়ে তৈরি করব না, এখানে আমরা টিএইচ দিয়ে তৈরি করেছি, আর এই ক্ষেত্রে আমরা কলাম তৈরি করব টিডি দিয়ে। যতটা কলাম হবে ততগুলা টিডি ট্যাগ হবে, আর এই পুরোটাই কার মধ্যে হবে, টিআর এর মধ্যে হবে। ঠিক আছে, তো রো এর মধ্যে কলাম থাকে, তো এইভাবে আমরা করে ফেললাম। আচ্ছা, টিএইচটা শুধুমাত্র আমরা হেডের জন্য ব্যবহার করব। ঠিক আছে, টি হেডের মধ্যে হেডিং যেগুলো আসবে শুধুমাত্র সেগুলোর জন্য আমরা টিএইচ ব্যবহার করব। বাকি যে নর্মাল টেবিলের ডাটা থাকবে সেগুলোর জন্য আমরা টিডি ব্যবহার করব। ঠিক আছে, এবার এখানে আপনি ওই নামগুলোই দিয়ে দেন। যেমন আমি এখানে ওয়ালিদ আহমেদ কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে তার একটা মোবাইল নাম্বার দিচ্ছি 013-123-456-78। ঠিক আছে, 11টা হয়েছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকম দিলাম। এই নাম্বারে কিন্তু আবার ভুলেও কেউ ফোন দিয়েন না, এটা কিন্তু আমি আন্দাজের উপরে দিয়েছি। ঠিক আছে, তারপরে দেখা যাবে ফোন দিলে আরেক ভেজাল। ওকে, এবার আমরা একটা অ্যামাউন্ট দিব। তো অ্যামাউন্ট ছিল 1500, সো আমরা সেটা দিয়ে দিলাম। এখন যদি একটা রিলোড করি, দেখেন এই যে নেমের নিচে নাম চলে আসছে, মোবাইলের নিচে মোবাইল নাম্বার চলে আসছে, অ্যামাউন্টের নিচে অ্যামাউন্ট চলে আসছে, কত টাকা সে দিয়েছিল সেটা চলে আসছে। মূলত উপরে যে রোতে আমরা যেভাবে কলামটাকে সেট করব, নিচের রোতে আমরা ওইভাবেই কলামটাকে সেট করব, তাহলে যার যার নিচে শেষে আসবে। তবে আমরা যদি এখানে একটা কলাম বেশি লিখে ফেলি, যেমন এখানে একটা এক্সট্রা টিডি নিয়ে নিলাম। এখন যদি আমি এখানে লিখি, আপনার কিছু একটা লিখি, ধরেন কিছু একটা সাপোজ লিখলাম। এখন আমরা একটা রিলোড করলে দেখব এই জিনিসটা আমাদের হচ্ছে 4 নাম্বার কলাম হিসেবে আসছে, যদিও এটার কোনো হেডিং নাই। ঠিক আছে, কারণ এটা বাইরে চলে আসছে। সো হেডিং যদি না থাকে তাহলে আসলে আমরা নর্মালি ব্যবহার করব না, হেডিং দিয়েই আমরা ব্যবহার করব। যেহেতু আমাদের এই টেবিলে 3 ধরনের ডাটা দরকার, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে মোবাইল, আর একটা হচ্ছে অ্যামাউন্ট। এই 3 ধরনের ডাটা আমাদের প্রয়োজন, তাই আমাদের 4 নাম্বার কলামের এখানে কোনো প্রয়োজন নাই। সো আমরা এখানে একটা রিলোড করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ওকে ফাইন, এখানে চলে আসছে।
এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ালিদের জন্য সবকিছু হয়ে গেল। এবার আমরা এই যে রোটা এখান থেকে এই পর্যন্ত, এই রোটাকে কপি করে নিলেই তো আরেকজন একটা তৈরি করতে পারবো, তাই না? সো আমরা কি করব, এইখান থেকে এই পর্যন্ত জাস্ট কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিব, দেন এন্টার প্রেস করে নিচে এসে পেস্ট করে দিব। এখন আমরা এখানে নাম দিতে পারি সাপোজ অবনী রহমান, এরকম একটা নাম দিয়ে দিলাম। একটু নাম্বার চেঞ্জ করে দেন, ধরেন আমরা এখানে নাম দিলাম এইটা, এখানে দিলাম 77 আর এখানে দিলাম 88, ঠিক আছে? এরকম হচ্ছে যে একটা নাম্বার আমরা দিয়ে দিলাম। এরপর এখানে আমরা দিয়েছিলাম সম্ভবত 2000, সো সেটাও আমরা দিয়ে দিলাম। এখন যদি রিলোড করি তাহলে দেখব এই যে আমাদের আরেকটা রো তৈরি হয়ে গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে সবকিছু তো তৈরি হচ্ছে, সেটা নিয়ে সমস্যা না। সমস্যা হলো যে এটাকে তো ঠিক টেবিল টেবিল লাগতেছে না। আমাদের এইখানে যেমন একটা সুন্দর টেবিল দেখে বোঝা যাচ্ছিল, সুন্দর বর্ডার টর্ডার ছিল, এইখানে আসার পরে কোনো বর্ডার তো পাচ্ছি না। আসলে এই জিনিসগুলো করতে হয় সিএসএস দিয়ে। আমরা যখন সিএসএস শিখবো তখন স্টাইল করতে জানবো, যেটা আমি আপনাদের সাথে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। মূলত এইচটিএমএল দিয়ে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে আমরা শো করতে পারি, কিন্তু সাজানোর জন্য বা স্টাইল করার জন্য আমাদের ব্যবহার করতে হবে সিএসএস। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমাদের টেবিলটাকে ঠিক টেবিলই মনে হচ্ছে না, এই জন্য আমরা সিএসএস ছাড়াই টেবিলটাকে একটু ডিজাইন করার চেষ্টা করব কিছু অ্যাট্রিবিউটের মাধ্যমে। আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে সবাই জানি, সো অ্যাট্রিবিউটের মাধ্যমে টেবিলটাকে আমরা খানিকটা টেবিল রূপ দেওয়ার চেষ্টা করব। তো সেটা করার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এই যে টেবিল ট্যাগের মধ্যে। তো আমরা এই কাজটা করে এসে তারপরে বডির অন্যান্য যে ডাটাগুলো দেওয়ার সেটা আমরা দিব। তো এই কাজটা একটু করে নেই, আগে একটু টেবিলের একটা রূপ দিয়ে নেই। তো টেবিল যে ট্যাগটা ছিল একদম শুরুতে যেটা নেওয়া হয়েছে, এইখানে এসে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বর্ডার। এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা জানি অ্যাট্রিবিউট লেখার নিয়ম, প্রথমে অ্যাট্রিবিউটের নাম, তারপরে ইকুয়াল সাইন, তারপর ডাবল কোটেশন। এইখানে আমরা এখন একটা ভ্যালু ব্যবহার করব। এই ভ্যালুটা হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3। তো যত বেশি ভ্যালু দিবেন বর্ডারটা তত বেশি মোটা হবে। তো আমি সবচেয়ে চিকনটা দিচ্ছি, মানে 1। এখন যদি রিলোড করি তাহলে দেখবো এটা চারপাশে একটা বর্ডার চলে আসছে। এছাড়াও আরো কিছু অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করা যায়। একটা হচ্ছে সেল প্যাডিং, ঠিক আছে? এই অ্যাট্রিবিউটটার কাজ হচ্ছে যে আপনার এইখানে এই যে ভিতরে কতটুকু স্পেস থাকবে, ভিতরে কতটুকু, ভিতরে যে জায়গাটা এটা কতটুকু বড় হবে বা ছোট হবে। তো আমরা যদি এখানে লিখি 10, এখন দেখবো যে এটা তুলনামূলক বড় হয়ে গেছে। দেখেন বড় হয়ে গেছে। আপনি যদি এটাকে আরো বড় করতে চান, আপনি যদি 20 করে দেন তাহলে দেখবেন এটা আরো বড় হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে আপাতত 20 রাখলাম না, এটাকে আমরা 10ই রাখলাম। এই হচ্ছে বিষয়। আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হচ্ছে সেল স্পেসিং, ঠিক আছে? সেল স্পেসিং একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব নির্ধারণ করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এই যে দেখেন একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব আছে কিছুটা, আমরা যদি এখানে একটা ভ্যালু দিয়ে দেই লাইক 5, এবার যদি আমরা সেভ করে রিলোড করি তাহলে দেখবো এখানে একটু দূরত্ব বেড়ে গেছে। দেখেন একটা থেকে আরেকটা দূরত্ব বেড়ে গেছে। আবার আপনি যদি এখানে বলেন যে না আমি হচ্ছে এখানে কি বলে 10 দিব, তাহলে দেখবেন এটা এই দূরত্বটা আরো বেড়ে যাবে। আর যদি আপনি চিন্তা করেন না আমি 10 দিব না আমি 0 দিব, তাহলে আপনি এখানে একটা রিলোড করলে দেখবেন এখানে 0 হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমরা এখানে 5 দিলাম সাপোজ, এরকম একটা খানিকটা আমরা ফাঁকা রাখলাম। এই হচ্ছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের একটা টেবিলের মতো আসছে। আপনি যদি ফাঁকা রাখতে না চান একটা থেকে আরেকটা, তাহলে 0 দিয়ে দিবেন। তো আমরা আপাতত ফাঁকা রাখতে চাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের একটা টেবিলের মতো হইছে। এই যে এখানে নেমগুলো আসছে, মোবাইল নাম্বারগুলো আসছে, অ্যামাউন্টগুলো আসছে। এইবার আপনি একটার পর একটা ডাটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই যে এখানে রো যদি আবার আপনি কপি করতে চান, তাহলে একটা রো থেকে রো কপি করে আরেকটা নিয়ে আসতে পারেন। এরপর আপনি কি নাম দিবেন, ধরেন এই যে ফাহিম আহমেদ, সো কপি করে নিলাম। এইখানে এসে আমরা এটাকে ফেলে দিয়ে আপনার ফাহিম আহমেদ ব্যবহার করলাম। তারপর হচ্ছে আমরা এখানে কিছু চেঞ্জেস নিয়ে আসি। এখানে আমরা বলি এরকম একটা দিলাম। তারপর হচ্ছে এখানে নিও 1500 দিয়েছিল। সো আমরা যদি একটা রিলোড করি তাহলে আমরা এখানে দেখব ফাহিম আহমেদের জন্য আরেকটা রো তৈরি হয়ে গেছে, এবং সেখানে যেমনটা আপনি চেয়েছেন ওইরকম একটা আছে। এখন ধরেন ফাহিম আহমেদের একজন ফাহিম আহমেদের স্ত্রী আছে,
সে কি করলো, সেও একটা কিছু টাকা দিল। তো কি করলো, ফাহিম আহমেদের স্ত্রীর নাম ধরেন একটা কিছু দিয়ে দেই, ধরেন ফারজানা আহমেদ, ঠিক আছে, এরকম একটা নাম দিলাম। আর যেহেতু তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা হচ্ছে যে ধরেন সেম অ্যামাউন্ট দিল, কিংবা তাদের ধরেন মোবাইল নাম্বার সেম কিন্তু অ্যামাউন্ট সেম না, ধরেন অ্যামাউন্ট সে দিল 1,000 টাকার, কিন্তু মোবাইল নাম্বার সে একই দিল, মানে একই মোবাইল নাম্বার তারা ব্যবহার করে, মোবাইল নাম্বার চেঞ্জ করলাম না। একটা রিলোড করলে দেখবো ফারজান আহমেদের নামেও একটা রো তৈরি হয়ে গেছে, মোবাইল নাম্বারটা আমরা এখানে সেমই দেখতে পাচ্ছি, আর অ্যামাউন্ট দিয়েছে সে 1,000। তো এইভাবে আপনার যতগুলো দরকার আপনি ততগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এরপরের যেটা কাজ সেটা হচ্ছে ফুটার অংশ। এই ফুটার অংশে আমরা আসবো একটু পরে। আগে আচ্ছা, ফুটার অংশ পরে আসবো না, এখনই চলে আসি। এইখানে দেখেন আমরা ফুটারে চলে যাব, টি ফুট। এখানে এসে আমরা এখন একটা ট্যাগ নিব টিআর, কারণ আমাদের একটা রো আছে, কিন্তু এই রোতে কলাম কয়টা আছে দেখেন তো। এই রোতে কিন্তু কলাম এগুলোর মতো 3টা নাই, কলাম কিন্তু এখানে 2টা, এই টোটালের জন্য একটা, এই একটা। কিন্তু এই 2টা কলামই মানে সরি 2টা কলামের প্রথম যেটা সেটা কি করেছে, অন্য উপরের 2টা কলামের সমান জায়গা নিয়েছে। ওকে, তো এটাও আমরা করব। তবে আমরা রোটা আগে তৈরি করে নেই টি আর, তার ভিতরে আমরা নিব টিডি এবং টিডি, 2টা টিডি হবে। কেন? কারণ আমাদের 2টা কলাম, প্রথমটার মধ্যে আমরা লিখব হচ্ছে টোটাল, আর দ্বিতীয়টার মধ্যে আমরা টোটাল অ্যামাউন্ট লিখে দিব। তো আমাদের এখানে ছিল 5,000, আমরা এখানে এক্সট্রা একটা নিয়েছি 1,000-এর, তার মানে হচ্ছে এখানে হবে 6,000। তো আমরা এখানে টোটাল অ্যামাউন্ট 6,000 দিলাম। কিন্তু একটা রিলোড করার পরে আমরা দেখব টোটাল কথাটা আসছে নেইমের পরে, আর এখানে 6,000 আসছে মোবাইলের পরে। এখানে একটা ফাঁকা, কেন ফাঁকা? কারণ 3 নাম্বারটা তো এখানে ব্যবহার করা হয় নাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি 3 নাম্বার একটা এখানে নেই, সাপোজ ব্ল্যাঙ্ক রাখলাম, কোনো কিছুই রাখলাম না, এখন যদি একটা রিলোড করি তাহলে দেখবো 3 নাম্বার এখানে একটা আসছে, কিন্তু ফাঁকাটা তো এইখানে। আমাদের ফাঁকাটা দরকার ছিল মাঝখানে অ্যাটলিস্ট, কারণ আমাদের টোটাল অ্যামাউন্টটাকে আমরা এই পাশে রাখতে চাচ্ছি, যেটা আমরা যে এইখানে দেখতে পাচ্ছি, তাই না? তো এখন এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ফাঁকাটাকে নিচে না রেখে মাঝে রাখতে পারি, ঠিক আছে। এখানে মাঝে রাখলাম, মাঝে রেখে যদি রিলোড করি তাহলে আমরা দেখব যে হ্যাঁ এবার ঠিক আছে, টোটাল এখানে ফাঁকা, এখানে এটা, ঠিক আছে। বাট আমরা এখানে ফাঁকাটা এইভাবে রাখবো না, আমরা কি দেখেছিলাম এখানে দুইটাকে মার্জ করে ফেলা হয়েছিল, সো আমরাও এখানে মার্জ করে ফেলবো। ওকে, তো মার্জিং এর বিষয়টা যেহেতু আসলো, তো মার্জ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দুইভাবে মার্জ করতে পারি। একটা হচ্ছে উপরে নিচে মার্জ করা, আর একটা হচ্ছে ডানে বামে মার্জ করা। উপরে নিচে মানে এই যে ধরেন এই যে উপরে নিচে কিংবা হচ্ছে ডানে বামে এইভাবে। তো আমাদের এই ক্ষেত্রে দরকার হচ্ছে ডানে বামে মার্জ করা, ঠিক আছে। আবার উপরে নিচেও মার্জ করা যেতে পারে। তো আমরা এই ক্ষেত্রে কি করব, ডানে বামে, অর্থাৎ এই যে কলামটা আর এই যে কলামটা, এই দুইটাকে একসাথে করে দিব। এই ডানে বামে যখন করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে সবার বামে কোনটা আছে। এই যে সবার বামে আছে এইটা, যেখান থেকে শুরু করবেন সেইখান থেকে আপনি হচ্ছে সেই টিডির মধ্যে চলে যাবেন। তো আমাদের সবার বামে ছিল এইটা, এই টিডিটা, তো এখানে এসে আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কল স্প্যান। তারপর আমরা একটা ইকুয়াল সাইন দিব, দেন আমরা ডাবল কোটেশন দিব। তো এই কল স্প্যানের মধ্যে আপনাকে একটা ভ্যালু দিতে হবে। এই ভ্যালুটা 1 2 3 4 এরকম নাম্বারে দিতে হবে, 1 হবে না, 2 3 4 5 6 এমন হতে পারে, ঠিক আছে। তো 1 কেন হবে না? কারণ হচ্ছে এই কল স্প্যানের কাজ হচ্ছে সে পাশাপাশি কতটা ঘরকে সে মার্জ করবে। তো একটা ঘরকে তো মার্জ করার কিছু নাই, করলে অন্তত 2টাকে মার্জ করতে হবে, তাই না? তো আমাদের এখানে টোটাল কয়টা, এটা একটা আর এটা একটা, টোটাল 2টা মার্জ করবে। তো এই জন্য আমাদের এখানে লিখতে হবে 2, ঠিক আছে। যখন আপনি এখানে এই টিডির মধ্যে লিখবেন কল স্প্যান 2, তার মানে হচ্ছে এই টিডি সহ, এই যে টোটালের যে টিডিটা এটা সহ তার ঠিক পরে যে আরেকটা আছে সেটা সহ সে মার্জ করে ফেলবে। তো একটা রিলোড করেন, দেখেন এই যে এখানে সে 2টা মার্জ করে ফেলছে। আমরা যদি এখানে 2 না লিখতাম, এখানে আচ্ছা আমরা পরে আসতেছি, 2 এর আগে এখানে একটা জিনিস দেখাই। যখন দেখেন এই যে এটা যখন মার্জ করে ফেলছে 2টা, তখন ফাঁকা যেই ইয়েটা ছিল, এই যে এটা কয় নাম্বারে চলে আসলো, 3 নাম্বারে চলে আসলো। আর এই যে 6,000 যেটা টোটাল অ্যামাউন্ট ছিল সেটা এই 4 নাম্বারে মানে বাইরে চলে আসলো, যেটার কোনো হেডিং নেই। ওকে, তার মানে আমরা এখানে কি বুঝলাম যে হ্যাঁ টোটাল যেটা আমরা ব্যবহার করেছি এটা 2টা মার্জ করেছে, আর ব্ল্যাঙ্ক যেটা সেটা 3 নাম্বারে চলে আসছে, আর 3 নাম্বারেরটা 4 নাম্বারে চলে আসছে। তো
তো ব্ল্যাঙ্কটা তো আসলে আমাদের দরকার নাই, সো আমরা যেটা কি করব, ব্ল্যাঙ্কটা এখান থেকে ফেলে দিব, এটা আমাদের প্রয়োজন পড়বে না। সো আমরা একটা রিলোড করলে দেখব যে হ্যাঁ, ও আচ্ছা এখানে তো টুল যে ফেলে দিয়েছিলাম, আচ্ছা যাই হোক আমরা আবার সেভ করে রিলোড করলাম। তো দেখেন এখন কিন্তু এই যে দুইটা মার্জ এবং ব্ল্যাঙ্কটা আমরা ফেলে দিয়েছি, আর এখানে হচ্ছে যে টোটাল অ্যামাউন্টের নিচে 6000 আমরা এটা দেখতে পাচ্ছি। ওকে, এইখানে 2 না লিখে যদি 3 লিখি, এবার সেটা দেখি। আমরা যদি এখানে একটা রিলোড করি তাহলে কি হবে, সে তিনটাকেই মার্জ করে ফেলবে। দেখেন একদম এইখান থেকে এই পর্যন্ত তিনটাকেই সে মার্জ করে ফেলছে, তার মানে পরে যেটা ছিল সেটা ডান পাশে চলে গেছে। তার মানে কি বুঝলাম, এখানে আসলে যেই নাম্বারটা আমরা দিব সেটার উপর ডিপেন্ড করবে যে এখানে টোটাল কয়টা মার্জ হবে। ঠিক আছে, তো ডানে বামে আমরা যখন মার্জ করব, একই রোয়ের মধ্যে যখন আমরা মার্জ করব, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে কল স্প্যান। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে, ও আচ্ছা এবার কাজ শেষ হয় নাই, এখানে 3 হবে না, এখানে আমরা 2 লিখব, কারণ আমাদের এটাকে তো বাইরে রেখে লাভ নেই। ওকে ফাইন। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রো স্প্যান, মানে উপরে নিচে কিভাবে মার্চ করতে হয়। একই রকম কনসেপ্ট, শুধু উপরে নিচে করার জন্য লিখতে হবে রো স্প্যান। অর্থাৎ আলাদা আলাদা রো থেকে যদি মার্চ করতে চান তাহলে লিখতে হবে রো স্প্যান, আর একই রো এর মধ্যে যদি মার্চ করতে চান তাহলে কল স্প্যান। তো আমরা এইখানে দেখেন ইচ্ছা করেই বলেছিলাম যে ফাহিম আহমেদ এবং ফারজানা আহমেদ দুজন হাজবেন্ড ওয়াইফ, এবং তাদের হচ্ছে যে এখানে আপনার মোবাইল নাম্বারটা সেম। তো যেহেতু দুজনের মোবাইল নাম্বারটা সেম, তাই আমরা চাচ্ছি আলাদা আলাদা না লিখে একসাথে মার্জ করে লিখবো। হ্যাঁ জি স্যার, টোটাল কথাটা কি মাঝখানে আনবো কিভাবে? হ্যাঁ, নিয়ে আসতেছি, একটু পরে নিয়ে আসতেছি। ও আচ্ছা। আচ্ছা, তো দেখেন আমরা এই মার্জের বিষয়টা শেষ করে তারপরে আমরা এটা মাঝখানে নিয়ে আসবো। তো দেখেন এই যে আমরা এই দুজনকে এখন মার্জ করব, তো এই যে যখন উপরে নিচে অর্থাৎ আলাদা আলাদা রো এর ক্ষেত্রে আমরা মার্জ করব, তখন উপরে যে রোটা সেটার মধ্যে কাজ করতে হবে, নিচেরটা কিন্তু কাজ করলে হবে না, কারণ সে উপর থেকে মার্জ করতে করতে নিচের দিকে আসবে। ঠিক আছে, তো আমরা নিচের থেকে মার্জ করে উপরের দিকে যেতে পারবো না, তো আমাদের উপরেরটাতে যেতে হবে। তো উপরেরটা কোনটা, ফাহিম আহমেদের যেইটা সেটা। এখানে এসে আমরা লিখব হচ্ছে রো স্প্যান। টোটাল কয়টা করবে, দুইটা করবে। সো আমরা যদি একটা রিলোড করি তাহলে দেখব এইটা আর এইটা, এই দুটো মার্জ করা হয়ে গেছে। একটা রিলোড করেন, দেখেন এই যে মার্জ করে ফেলছে। কিন্তু এই যে এই রো এর কলামটা যখন নিচের রো এ এসে মার্জ করলো, তখন এই রো এর যে কলামটা ছিল সেটা কয় 3 নম্বরে চলে গেল, তাই না? কারণ এটা এটা তো হচ্ছে যে এইখানে এই যে এইটা কি করলো, এই এই রো এ এসে 2 নম্বরে একটা তৈরি করলো, তাই না? 2 নাম্বার একটা তৈরি হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 3 আর এটা হয়ে গেল 4, যার ফলে আমরা এটাকে 3 নম্বরে দেখতে পাচ্ছি আর এটাকে 4 নম্বরে দেখতে পাচ্ছি। তো আমাদের এইটা হচ্ছে এখন এক্সট্রা, তাই না? এটা আমাদের প্রয়োজন নাই, এই জন্য আমরা এটাকে ফেলে দিব। ব্যাস, আমরা যদি এখন একটা রিলোড করি তাহলে দেখবো যে হ্যাঁ ঠিক আছে। তো এই দুজনের ফোন নাম্বার আমরা দেখেই বুঝতে পারতেছি সেম। ঠিক আছে, আর এই যে টোটাল এই দুইটা হচ্ছে মার্চ। তো আমরা এইখান থেকে বুঝতে পারলাম যে কিভাবে রো স্প্যান নিয়ে কাজ করতে হবে আর কিভাবে কল স্প্যান নিয়ে কাজ করতে হবে। এবারে সেই টোটাল কথাটাকে আমরা কিভাবে সেন্টারে নিয়ে আসতে পারি, এটাও আমরা সিএসএস দিয়ে করব, কিন্তু এখন আমরা যেহেতু সিএসএস জানি না, তাই আমরা এখন আপাতত একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব টিডির মধ্যে। এখানে এসে এই অ্যাট্রিবিউট যাকে মাঝখানে নিতে চাচ্ছি তার এখানে অ্যাট্রিবিউটের নাম দিব হচ্ছে অ্যালাইন, দেন ইকুয়াল সাইন, তারপর ডাবল কোটেশন, আর এটার মাঝখানে এটার মধ্যে আমরা ভ্যালু হিসেবে সেট করব সেন্টার। তো আপনি যদি এখানে এখন একটা রিলোড করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই টোটাল কথাটা এখন মাঝখানে চলে আসছে। এই হচ্ছে আমাদের টেবিল, এবং টেবিলকে কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি বিভিন্নভাবে সেটা আমরা দেখে নিলাম। তবে হচ্ছে যে আমরা সব কিছুই করলাম অ্যাট্রিবিউটের মাধ্যমে। যখন সিএসএস করবেন তখন এই বর্ডারগুলো আপনি আপনার মতো করে যে কোনো কালার দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল টেবিল সম্পর্কে বলা। আর টেবিল সম্পর্কে আরেকটু যদি বলতে হয়, টেবিল আগে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, অনেক আগে। তখন হচ্ছে টেবিল দিয়ে লেআউট তৈরি করা হতো। আর হচ্ছে একটা টেবিলের মধ্যে আরেকটা টেবিল, আরেকটা টেবিল, আরেকটা টেবিল, এভাবে এক একটা টেবিলের ভিতরে ভিতরে কাজ করা হতো, মানে টেবিলের ভিতরে শুধু টেবিল আসতো, এভাবে এনে এনে হচ্ছে যে একটা লেআউট তৈরি করা হতো, মানে হচ্ছে একটা ওয়েব ডিজাইন পুরোটাই হচ্ছে টেবিল দিয়ে করা হতো। তো এইচটিএমএল পরবর্তীতে যেটা করলো সেটা হচ্ছে যে এটাকে হচ্ছে আর ইয়ের মধ্যে রাখলো না, এই টেবিল ভিত্তিক লেআউট আর রাখলো না, একটা নতুন ট্যাগ নিয়ে আসলো, যে ট্যাগের নাম হচ্ছে ডিভিশন ট্যাগ। এই ডিভিশন ট্যাগের মাধ্যমে বর্তমানে লেআউট তৈরি করা হয়।
তো এখন ডিভিশন ট্যাগ দিয়ে করাতে অনেক বেশি সহজ হয়ে গেছে, মানে ইজিলি তৈরি করা যায় লেআউট, যার ফলে ডিভিশন ট্যাগটা হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট। ইন ফিউচারে হচ্ছে যে আমরা দেখব ডিভিশন ট্যাগের ব্যবহার। তো আর এখন আর টেবিল দিয়ে লেআউট তৈরি করতে হয় না। আর টেবিল সাধারণত ফ্রন্ট এন্ডে খুব বেশি ব্যবহার হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ব্যাক এন্ডের জন্য ব্যবহার করা হয়, ডাটাবেজের জন্য, ডাটা কালেক্ট করার জন্য। ঠিক আছে, তো যাই হোক, ডাটাবেস যখন মানে ব্যাক এন্ডের জন্য যখন ডিজাইন করবেন তখন হচ্ছে যে আপনারা টেবিল ইউজ করবেন। ওকে, আমরা এবার আমাদের পরবর্তী টপিকে চলে যাব টেবিলের পরে। আচ্ছা, টেবিলের হেড, টেবিলের বডি, আচ্ছা রো অ্যান্ড কলাম, এগুলো সব কিছু নিয়ে আমরা এখান থেকে আলোচনা করে ফেলছি। এবার আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে ফর্ম। ফর্ম অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ফর্ম কি সেটা আমরা বলি আগে, তারপরে হচ্ছে আমরা অন্য কিছুতে যাব। তো ফর্ম কি সেটা বোঝানোর জন্য আমরা একটা ওয়েবসাইটে যাই, facebook.com। আপনারা সবাই এটার সাথে পরিচিত, তো এই জন্য আমি facebook.com এ চলে আসছি। শুধু facebook.com-ই না, অনলাইনে যে কোনো ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন যখনই করতে যাবেন আপনার কাছে কিছু ডাটা তারা চাবে, সেই ডাটাগুলো দিতে হবে। ওকে, আর হচ্ছে যে অনলাইনের কথায় যদি আপাতত বাদ দিই, আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের কথা বলি, রিয়েল লাইফে আমরা কি করি, ধরেন আমরা ব্যাংক অ্যাকাউন্ট করি, আমরা হসপিটালে অ্যাডমিশন নেই, আমরা ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে অ্যাডমিশন নেই, তারপর হচ্ছে অনেক কিছু করি, কি বলে এটাকে, ধরেন বিয়ে করেন, ঠিক আছে। তো যেটাই করেন আপনাকে কিন্তু একটা ফর্ম দিবে, হ্যাঁ, ওই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, আপনার ইনফরমেশনগুলো দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ইনফরমেশন দিয়ে যদি আপনি ফর্ম ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনি ওই কাজটা করতে পারবেন না। লাইক ব্যাংক অ্যাকাউন্ট করবেন, আপনাকে একটা ফর্ম দিবে, আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টের ওই ফর্মে আপনি আপনার যাবতীয় তথ্যগুলো দিবেন, দিয়ে তারপর হচ্ছে আপনি সেটাকে সাবমিট করবেন, তারা সেগুলো দেখে তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দিবে। কিন্তু ওই ফর্ম যতদিন না পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত আপনি হচ্ছে ফিল আপ করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোনো অ্যাকাউন্ট তৈরি হবে না। ঠিক একইভাবে আমরা এই ভার্চুয়াল লাইফেও আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, সেই ওয়েবসাইটের মধ্যে আমাদের কাছে চাবে, কিছু ডাটা চাবে যদি আমরা কোনো রেজিস্ট্রেশন করতে চাই। লাইক আপনি facebook.com-এ আসছেন, এই পর্যন্ত আসতে আপনাকে কোনো কিছু করতে হবে না, বাট আপনি যদি ফেসবুকে একজন ইউজার হতে চান, ফেসবুকের ইউজার হওয়ার জন্য আপনাকে অবশ্যই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আগে আপনার ডাটা সাবমিট করতে হবে। এখানে আপনার নাম, আপনার সারনেম, আপনার মোবাইল নাম্বার, আপনার পাসওয়ার্ড, আপনার বার্থ ডেট, তারপর হচ্ছে আপনার জেন্ডার, তারপর আপনি এখানে হচ্ছে যে সাইন আপে ক্লিক করে সাইন আপ করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে কিন্তু এখানে সাইন আপ করতে দেওয়া হবে না। তো এই যে আমরা এখানে লিখতেছি, আমরা নর্মালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আমাদেরকে একটা পেপার ফর্ম দেয়, কাগজের ফর্ম দেয়, যেখানে আমরা হাতে লিখে সব কিছু আমাদের ডাটাগুলো সাবমিট করি। তবে এখানে হাতে লিখে সাবমিট করব না, এখানে আমাদেরকে কিবোর্ড দিয়ে লিখতে হবে, আর কিছুই না। বাকি ডাটাগুলো হচ্ছে সরাসরি ডাটাবেজে চলে যাবে। ওই যে একটু আগে আমরা টেবিল দেখলাম, একটু আগেই বলতেছিলাম যে টেবিলের ডাটাগুলো কোথায় যায়। টেবিলের ডাটাগুলো ব্যাকএন্ডে এরকম একটা টেবিল থাকে, সেই টেবিলের মধ্যে ডাটাগুলো গিয়ে গিয়ে বসে যায়। ঠিক আছে, তো এই যে আপনি এখানে যে ইনফরমেশনগুলো ফেসবুকের কাছে দিচ্ছেন, ফেসবুকের ব্যাকএন্ডে কিন্তু এরকম একটা টেবিল আছে, যে টেবিলের মধ্যে আপনার ডাটাগুলো গিয়ে বসে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে যে আপনারা যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন তখন আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে যে এখন ওয়েব ডিজাইনে আছি, তাই ডাটাবেজ নিয়ে আমাদের আপাতত ভাবতে হবে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফর্মগুলো, এই যে ফর্মের যে ইনপুটগুলো আছে, যেখানে ইউজাররা তার ইনপুট দিচ্ছে, তো এই ইনপুটগুলোতে কিভাবে আপনি ইনপুট দিতে পারবেন, কোনো কিছু লিখতে পারবেন, বা এই যে ফিল্ডগুলো তৈরি করা, এই ফিল্ডগুলো তৈরি করাটা হচ্ছে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ, অর্থাৎ একজন ওয়েব ডিজাইনারের কাজ। তো আমরা এখন এগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তবে এটা দেখার জন্য আমাদের নেক্সট পর্বে যেতে হবে। এই পর্বটা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কারণ 40 মিনিটস প্রায় শেষ। ঠিক আছে, তো আপনারা সবাই ঠিক আগের মতো করে জয়েন করেন, তারপরে এসে আমরা ফর্মের ব্যবহার দেখব। দুইজন মেসেজ করেছে, রো মার্জিনটা আবার একটু বলেন, রো মার্জিনটা আবার একটু বলেন। আচ্ছা, এটা আচ্ছা বলবো, আমি আসতেছি। ঠিক আছে, তাছাড়া ভিডিওতে থাকবে, ভিডিও থেকে দেখে নেবেন।
একজন প্রশ্ন করেছে বেসিক ওয়ার্ডপ্রেস না, এই কোর্সের মধ্যে বেসিক ওয়ার্ডপ্রেস নাই, ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা কোর্স, সেই কোর্সে আপনারা হচ্ছে ইয়ে করবেন। আর হচ্ছে পিএইচডি টু বুটস্ট্র্যাপ দেখানো হবে, ঠিক আছে। বুটস্ট্র্যাপ 5 কি করানো হবে, বুটস্ট্র্যাপে যে লেটেস্ট ভার্সন আছে সেটাই করানো হবে, ঠিক আছে। আমরা যখন বুটস্ট্র্যাপে যাব সেটা যে লেটেস্ট ভার্সন থাকবে সেটাই করানো হবে। ওকে, একজন বলতেছিল মার্জিং, যেটা আমরা এখানে মার্জ করেছি সেই বিষয়টা আবার একটু বলতে। আচ্ছা, আমি আবার একটু শর্ট করে বলে দিচ্ছি, যদিও ভিডিওর মধ্যে থাকবে। আমরা যদি কখনো একাধিক কলামকে মার্জ করতে চাই, সেটা যদি পাশাপাশি হয়ে থাকে অর্থাৎ একই রোয়ের মধ্যে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কল স্প্যান। এখন প্রশ্ন হচ্ছে অ্যাট্রিবিউটটা আমরা কোথায় ব্যবহার করব? অবশ্যই যেহেতু কলাম মার্জ করব তাই কলামের ভিতরেই করতে হবে, কিন্তু কলামের কোন কলামে করব? যেখান থেকে শুরু করতে চাচ্ছেন মার্জটা সেখান থেকে, অর্থাৎ আমাদের এই যেই কোণা থেকে আমরা মার্জ করা শুরু করতে চেয়েছি অর্থাৎ এই কলাম থেকে, তাই এই যেই কলামটা টোটালের যে কলামটা উপরের একদম একদম প্রথম কলামের মধ্যে গিয়ে আমরা লিখব কল স্প্যান। এবার টোটাল যতটা এখান থেকে শুরু করে এটাকে সহ টোটাল যতটা করতে চাচ্ছেন সেই নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন। আমরা যদি এখানে 3 লিখি তাহলে এখন আমরা দেখব এখানে 3টা মার্জ হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে যদি আমরা এখানে এখন লিখি 4, আমরা যদি সেভ করি দেন আমরা যদি একটা রিলোড করি তাহলে দেখবে একটু বেড়েছে। একটু বাড়ার কারণ কি? কারণ এখানে তো আসলে আর কোনো ইয়ে নাই, তাই একটু জাস্ট বেড়েছে, আর কিছুই না। তো আমরা তো এখানে 4 লিখবো না, আমরা মূলত লিখবো 2, কারণ আমাদের দরকার ছিল শুধু 2টা কলামকে মার্জ করা, তাই আমরা 2জনকে মার্জ করে দিয়েছি। এই হচ্ছে কল স্প্যান। আরেকটা হচ্ছে রো স্প্যান। রো স্প্যান হচ্ছে যদি একাধিক, মানে সরি একাধিক না, আলাদা আলাদা হচ্ছে রো থেকে আপনি করেন। যেমন আমরা এইটাকে আর এইটাকে করেছি, তো এটা হচ্ছে একটা আলাদা রো এর কলাম আর এটা হচ্ছে একটা আলাদা রো এর কলাম। তো যেহেতু দুইটা আলাদা রো, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব রো স্প্যান। আর এই ক্ষেত্রে আমরা উপরের যেই টিডিটা থাকবে সেটার মধ্যে গিয়ে এই রো স্প্যানটা ব্যবহার করব। তাহলে নিচেরটার ও যত নাম্বার ঠিক নিচের রোয়ের তত নাম্বারে এসে সে হচ্ছে যে মার্চ করে দিবে। 2 লিখলে 2, 3 লিখলে 3, 4 লিখলে 4। ওকে, আর যখন নিচে প্র্যাকটিস করবেন আশা করি তখন আরো ভালোভাবে বুঝে যাবেন, ঠিক আছে। ওকে, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার কি বলে, যেটা ইয়েতে যাব, কোথায় যেন, ও ফর্ম। আমরা এখন ফর্ম নিয়ে আলোচনা করব। তো ফর্ম কি সেটা তো মোটামুটি বলা হয়ে গেছে, ঠিক আছে। আমি হচ্ছে এখন ফর্ম তৈরি করব। ওকে, ফর্ম তৈরি করার জন্য আমরা এখানে চলে আসি, ঠিক আছে। এখানে এসে আমরা এখন একটা ট্যাগ নিব। আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানে আগে একটা কমেন্ট করি। কমেন্টের মধ্যে লিখি টেবিল এন্ড, মানে টেবিলটা এখানে শেষ হয়ে গেছে। এরপরে আমরা এখন ফর্ম তৈরি করব। তো ফর্ম তৈরি করার জন্য আমরা এখানে আরেকটা একটা h2 ট্যাগ নিয়ে নিলাম। এখানে লিখলাম ইন্ট্রোডাকশন টু html ফর্ম। এটা জাস্ট আমরা এখানে ব্যবহার করলাম, ঠিক আছে। তারপর কি করব, সেভ করব। সেভ করে ব্রাউজারে চলে যাব, দেন একটা রিলোড করব। ওকে, রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা আসছে। এবার এটার নিচে আপনি এখন ফর্ম তৈরি করেন, আপনার মন মতো যেই ফর্ম বানাতে চাচ্ছেন সেই রকম। তো ফর্মের মধ্যে আসলে ডিপেন্ড করে আপনার হচ্ছে যে কি কি মানে কোন কোন ফর্ম আপনি রাখতে চাচ্ছেন, ঠিক আছে, সেটা আসলে ডিপেন্ড করে। তো এখানে বিষয়টা হইতেছে যে এক একটা ওয়েবসাইটে এক এক রকমের ডাটা প্রয়োজন, সব ওয়েবসাইটে যে সেম ডাটা প্রয়োজন পড়বে ব্যাপারটা কিন্তু এমনও না, এটাও খেয়াল রাখতে হবে আপনাকে, ঠিক আছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই এটাকে কি বলা হয়, আপনার মূলত আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যে ইউজাররা থাকবে সেই ইউজারদের কাছ থেকে আপনি কি ধরনের ডাটা কালেক্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে বিষয়। কোনো কোনো ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে সাইন আপ করার জন্য শুধু ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিলেই হয়ে গেল, আর কিছু দিতে, আর কোনো কিছু তাদের দরকার পড়ে না, মানে আর কোনো কিছু তারা চায় না। আবার আপনি দেখেন ফেসবুকে দেখতে পাচ্ছেন এখানে তারা নাম চাচ্ছে, আবার সারনেম চাচ্ছে। সারনেম কিন্তু না হলেও চলতো, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম নিতে পারতো। আবার অনেক ওয়েবসাইটে দেখবেন ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই নেয়।
অনেক ওয়েবসাইটে দেখবেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম তিনটা নেয়, আবার কোনো কোনো ওয়েবসাইটে দেখবেন শুধু নেম নেয়, দেন একটা নাম দিলেই হলো, এরকম একটা অবস্থা আসে। ঠিক আছে, তো এটা আসলে ওয়েবসাইটের ওনাররা মানে যেভাবে চাইবে সেভাবে তারা নিতে পারে, এই হচ্ছে বিষয়, আর কিছুই না। ওকে, তো আমরা চলেন তৈরি করি, তৈরি করলেই বুঝতে পারবো। মূলত ফর্মের জন্য আমাদের একটা ট্যাগ নিতে হবে, সেই ট্যাগের নাম হচ্ছে ফর্ম। যেমনটা টেবিল ট্যাগ নিতে গিয়ে আমরা হচ্ছে যে যেমন ইয়ে করেছিলাম, কি বলে এটাকে, একটা ট্যাগ নিয়েছিলাম, ট্যাগের নাম ছিল টেবিল। ঠিক একই রকম ফর্ম তৈরি করতে গেলে আমাদের একটা ট্যাগ নিতে হবে, ফর্ম। ঠিক আছে, এইবার এই ফর্ম ট্যাগের ভিতরে আপনার যেই ফিল্ড প্রয়োজন, ওই যে একটু আগে দেখায় নিয়ে আসলাম যে ফিল্ড কি জিনিস। ঠিক আছে, তো যেই ফিল্ড আপনার প্রয়োজন আপনি সেই ফিল্ডগুলো হচ্ছে তৈরি করতে পারবেন এখান থেকে। আর সেটার জন্য আপনাকে জাস্ট একটা ট্যাগ ইউজ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হচ্ছে এই কি বলে এটাকে, একটা ট্যাগই ব্যবহার করব ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই ট্যাগের নাম হচ্ছে ইনপুট ট্যাগ। এই ইনপুট ট্যাগটাই হচ্ছে যে আমাদের বেশি ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে চলেন আমরা ব্যবহার করি। ইনপুট নামের একটা ট্যাগ নিলাম। দেখেন এই ট্যাগটা যখন আমরা নিলাম এটার মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আসছে। ঠিক আছে, এই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে একটার নাম হচ্ছে টাইপ আর একটা হচ্ছে নেম। নেম অ্যাট্রিবিউটটা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু ফ্রন্ট এন্ডে এটা তেমন গুরুত্ব নাই, মানে ওয়েব ডিজাইন করার সময় এটা তেমন কোনো গুরুত্ব নাই, কারণ এটা না হলেও আপনার হচ্ছে চলবে। কিন্তু ব্যাক এন্ডে যখন আপনি কাজ করবেন আহ, হচ্ছে কি বলে, ব্যাকএন্ডে যখন আপনি হচ্ছে যে কাজ করবেন তখন হচ্ছে আপনার এই এই অ্যাট্রিবিউটটা অবশ্যই লাগবে, এটা ছাড়া তখন আপনি কাজ করতে পারবেন না। তো সেই জন্য আমাদের উচিত হবে যখন আমরা ফ্রন্ট এন্ডে কাজ করব তখন আমরা এই অ্যাট্রিবিউটটা রেখে দিব। ঠিক আছে, আমরা এই অ্যাট্রিবিউটটা কোনোভাবেই হচ্ছে ফেলে দিব না। তবে এখন যেহেতু আমাদের ফর্মের একদম প্রথম ক্লাস, তাই আমরা আজকে এই নেম অ্যাট্রিবিউটটা আমরা ফেলে দিব, আজকে রাখবো না। কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এইটা হচ্ছে আহ, হচ্ছে ইয়ে করতে হবে, এই রাখতে হবে। আপনি যদি এটা ডিজাইন করার সময় ফেলেও দেন সব কিছুই কাজ করবে, কিন্তু যখন একটা ফর্ম তৈরি করবেন এই ফর্মের উদ্দেশ্য কি? ফর্মটা তো শুধু দেখানোর জন্য না, ফর্মের মধ্যে তো অবশ্যই ডাটা দিতে হবে, সেই ডাটাগুলো ইউজাররা সাবমিট করবে, তো ডাটাগুলো কোথায় যাবে? ডাটাগুলো কোথাও নিয়ে যাওয়ার জন্য এই নেম অ্যাট্রিবিউটটা অবশ্যই হচ্ছে লাগে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই নেম অ্যাট্রিবিউটটা আপাতত ফেলে দিব, বাট ইন ফিউচারে যখন প্রফেশনালি কাজ করব তখন নেম অ্যাট্রিবিউট ব্যবহার করব। আচ্ছা, তো টাইপ অ্যাট্রিবিউটের কাজ কি? টাইপ অ্যাট্রিবিউট হচ্ছে এইখানে আসেন। তো এইখানে দেখেন আপনি হচ্ছে যে এই যে কি বলে এটার দিকে, আচ্ছা আগে এখানে দেখাই, দেখেন এই যে এখানে লেখা আছে ফার্স্ট নেম। সাপোজ আমি এখানে আমার নাম লিখলাম, ঠিক আছে, সাপোজ। তারপর হচ্ছে এইখানে আসেন, দেখেন এখানে নিউ পাসওয়ার্ড, বা এখানে ধরেন ইমেল, এখানে সাপোজ দিলাম নাহিদ, এরকম লিখলাম। ঠিক আছে, এরকম আবার লিখলাম, বাইরে আসলাম। এইখানে দেখেন যখন কোনো কিছু লিখতে যাচ্ছি তখন কিন্তু আর দেখা যাচ্ছে না, কেন? কারণ হইতেছে এটা পাসওয়ার্ডের জন্য ফিল্ড। ওকে, তো এই যে ফিল্ডগুলো তৈরি করলাম সবগুলো ফিল্ড হচ্ছে এরকম ইনপুট দিয়েই আসবে, কিন্তু এই যে টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুর উপর নির্ভর করে আমরা হচ্ছে আপনার বুঝতে পারবো যে কি বলে এটাকে, এইটা আমরা বুঝতে পারবো না, মূলত ব্রাউজার বুঝতে পারবে, আমরাও বুঝতে পারবো। মূলত হচ্ছে যে এই টাইপের উপর নির্ভর করে ব্রাউজার বুঝবে যে এই ইনপুটের মধ্যে ইউজার কি ধরনের ডাটা সাবমিট করবে। যেমন দেখেন ব্রাউজার এখানে বুঝে যাচ্ছে যে এখানে পাসওয়ার্ড দিতে হবে, তাই দেখেন এখানে ডট 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 আসতেছে। ঠিক আছে, বাট এইখানে কিন্তু ডট ডট আসে না, এখানে যে নামটা লিখছি সেটাই কিন্তু আসছে। এখানে আমরা হচ্ছে ইমেল যেহেতু, তাই আমরা এরকম লিখতেই পারবো, সেটাও দেখা যাচ্ছে, বাট পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে না, একেবারেই দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এই যে বিভিন্ন রকমের ফিল্ড, এই ফিল্ডগুলো আমরা হচ্ছে যে তৈরি করতে পারি এই টাইপের মাধ্যমে। তো একটা ট্যাগের নাম সবসময় ইনপুট থাকবে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইনপুট থাকবে। আমরা আগে ইনপুটের যেই ব্যবহার সেটা আমরা আগে দেখে নিব, তারপর অন্যগুলো দেখব। তো ইনপুট হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এটার মধ্যে আমাদের অন্তত একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় যেটার নাম হচ্ছে টাইপ, এবং এইটার ভিতরে আমরা একটা টাইপের নাম লিখব। আর টাইপের নামগুলো HTML থেকেই দেয়া আছে। আমরা এখন যে টাইপটা লিখব সেটা হচ্ছে টেক্সট।
টেক্সট মানে হচ্ছে এই ফিল্ডটার মধ্যে যে কোনো কিছু আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। সেভ করেন আর আপনি আপনার ব্রাউজারে চলে যান, একটা রিলোড করেন, দেখেন এখানে একটা ফিল্ড তৈরি হয়ে গেছে এবং আপনি এটার মধ্যে এখন যে কোনো কিছু লিখতে পারবেন। যেহেতু আমরা ফাইলের মানে টাইপ ইকুয়াল টু লিখেছি টেক্সট, যদি আপনি এখানে লেখেন টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড, এখন কিন্তু যে কোনো কিছু লিখলে দেখা যাবে না। দেখেন এখানে এখন লেখেন, দেখেন ওই যে ফেসবুকে যেমন ডট 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 আসতেছিল, এখানেও সেই রকম ডট ডট চলে আসছে। আবার ধরেন আপনি এখানে লিখলেন নাম্বার, এবার যদি সেভ করেন, একটা রিলোড করেন, তাহলে এখানে এখন দেখবেন নাম্বার ছাড়া আমি অন্য অনেক, আমি কিন্তু টাইপ করতেছি কিন্তু আসতেছে না, কিন্তু যখন আমি নাম্বার টাইপ করব তখনই এখানে সেটা আসবে। অর্থাৎ নাম্বার ছাড়া অন্য কোনো কিছু আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। তো নাম্বারের ক্ষেত্রে আপনি এরকম প্লাস মাইনাস এগুলো ইউজ করতে পারবেন, এসব নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ এই লেটারগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আসলে দেখেন আমরা যদি এখানে ট্যাগের নামটা যেমন ছিল তেমনই রেখেছি, শুধু অ্যাট্রিবিউটের উপর নির্ভর করে হচ্ছে যে আপনার ফিল্ডটা তৈরি হচ্ছে, আর কোনো কিছুই না। তো এখন যদি আমরা চাই যে আমরা কি বলে এটাকে একটা আলাদা আলাদাভাবে সবগুলো তৈরি করব, তাহলে চলো করি। প্রথম যেটা সেটা হচ্ছে টেক্সট রাখলাম, সেভ করলাম, ব্রাউজারে গেলাম, রিলোড করলাম, আসছে এখানে এখন টেক্সট লেখা যাবে। ভালো কথা। সাপোজ আপনার ইউজার এই ওয়েবসাইটে আসছে, আসার পরে সে এইখানে দেখবে যে কিছু একটা লেখা যায়, কিন্তু এখানে সে কি লিখবে বলেন তো? কেউ কিন্তু বলতে পারতেছে না যে এখানে কি লিখবে, বা ইউজারও বলতে পারতেছে না। কেন? কারণ কোথাও বলা নাই যে এই ফিল্ডের মধ্যে কিছু লিখতে হবে বা কিছু কি লিখতে হবে সেটা বলা নাই। আমরা যদি ফেসবুকে আসি, এই যে এখানে কি লিখতে হবে সেটা বলা আছে। কি লেখা যায়? ফার্স্ট নেম। এখানে কি লেখা আছে? সার নেম। এখানে কি লেখা আছে? মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস। দেখে বুঝতে পারতেছে, বাট আমাদেরটার মধ্যে আসেন কিছুই নাই, কিছুই বোঝা যায় না। তো এই যে বোঝানোর জন্য আমরা কি করতে পারি, একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। তো আমরা এখানে এসে ব্যবহার করতে পারি প্লেস হোল্ডার, তবে আমি এখানে এখন প্লেস হোল্ডার ব্যবহার করব না। ফেসবুক যেভাবে ইউজ করেছে, ভিতরে লিখে দিয়েছে এটা পার্মানেন্ট না, আপনি এখানে নাম লিখবেন তারপরে সেটা চলে যাবে, ঠিক আছে? তো এখানে জাস্ট একটা এই জিনিস ভিতরে যে লেখাটা, এটাকে বলা হয় প্লেস হোল্ডার। ওকে, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে উপরে লেখা থাকে, ঠিক আছে? কি দিবেন সেটা উপরে লেখা থাকে। এইরকম যদি কখনো হয় উপরে লেখা থাকে, সেটা কোথা থেকে দেখাবো? এখানে কি আছে কোথাও ফর্ম? আচ্ছা, আমি একটা ওয়েবসাইটে যাই, আমারই একটা ওয়েবসাইটে যাচ্ছি, bizonline.com। এই ওয়েবসাইটে আসার পরে দেখেন এখানে পেমেন্ট বলে একটা অপশন আছে, পেমেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য এখানে একটা অপশন রাখা আছে। তো আমরা যদি এটার মধ্যে যাই, তো এখানে গেলে আমরা দেখতে পারবো এই যে দেখেন এখানে লেখা আছে আপনার নাম, এখানে সে তার নাম দিবে। তারপর হচ্ছে আপনার পার্সোনাল মোবাইল নাম্বার, এখানে সে তার মোবাইল নাম্বার দিবে। আপনার পার্সোনাল জিমেইল, এখানে সে তার নাম্বার দিবে। কোর্সের নাম, মানে সে কোন কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছে সেই কোর্সটা সে এখান থেকে সিলেক্ট করবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এইরকম আর কি, যে উপরে যে লেখা থাকে, আপনার এখান থেকে যেটা দেখে আসলাম, সরি, উপরে যেটা লেখা থাকে সেই লেখাটাকে হচ্ছে যে আমরা এটা কিভাবে দেখানো যায় সেটা আমরা হচ্ছে এখন এখানে নিয়ে আসব, ঠিক আছে? তো এটাকে বলা হয় লেভেল। আর একটা হচ্ছে আপনার কি বলো এটাকে, আরেকটা হচ্ছে প্লেস হোল্ডার। তো আমরা প্রথমে হচ্ছে লেভেল দিয়ে কাজ করব, তারপরে প্লেস হোল্ডার দিয়ে। তো আমাদের এই ইনপুটের মধ্যে একজন ইউজার কি দিবে সেটা আমরা লেভেলের মাধ্যমে বলতে চাই, আর সেই ক্ষেত্রে আমাদের একটা ট্যাগ নিতে হবে উপরে। তো উপরে লিখলে উপরে, যদি নিচে লিখতে চান তাহলে নিচে। তো আমরা সাধারণত এই লেখাগুলো পাশে কিংবা উপরে থাকে, তো আমরা হচ্ছে উপরেই লিখব। তো আমরা এখানে লিখলাম লেভেল, ফাইন, একটা ট্যাগ। এই ট্যাগের মধ্যে আপনি এখন বলেন ইয়োর নেম, সেভ করেন। এবার ব্রাউজারে এসে রিলোড করার সাথে সাথে দেখেন ইয়োর নেম কথাটা আসছে। এখন একজন ইউজার এই ওয়েবসাইটে আসলে সে দেখে বুঝতে পারবে এখানে তার নাম দিতে হবে। কিভাবে বুঝবে? এই যে এখানে ইয়োর নেম কথাটা লেখা আছে, এই জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা পাশাপাশি আসছে কারণ হচ্ছে এই লেভেল আর এই ইনপুট, এই দুইটা ট্যাগই হচ্ছে ইনলাইন এলিমেন্ট। যখন ইনলাইন এলিমেন্ট ব্যবহার করা হয় তখন হচ্ছে আমাদের লেভেল এবং ইনপুট ব্যবহার করতে হয়, ঠিক আছে? সরি,
আমি উল্টাপাল্টা বলতেছি। যখন ইনলাইন এলিমেন্ট ব্যবহার করা হয় তখন হচ্ছে এই দুইটা হচ্ছে পাশাপাশি থাকবে। এটা আমরা গত ক্লাস বা এর আগের ক্লাসে জেনে আসছি। ইনলাইন এলিমেন্ট গুলো কি করে, পুরো লাইন দখল করে না, বাট ব্লক এলিমেন্ট কি করে, পুরো লাইনটা দখল করে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আপনার যদি যদি চাই যে এই দুজনের মাঝখানে একটা গ্যাপ আসবে, এরা দুজন পাশাপাশি থাকবে না, সেই ক্ষেত্রে আমরা একটা ট্যাগ ব্যবহার করতে পারি। সেই ট্যাগের নাম হচ্ছে বিআর ট্যাগ। এই ট্যাগের সাথেও আপনারা সবাই পরিচিত একটা সিঙ্গেল ট্যাগ। আমরা জানি যে এই ট্যাগটা ব্যবহার করলে মাঝখানে একটা লাইন ব্রেক হয়। তো আমরা দেখতে পাচ্ছি একটা লাইন ব্রেক হয়ে গেছে। তো উপরে লেখা ইওর নেম, এখানে সে তার নামটা দিয়ে দিবে, দেখে সেইখানে সে তার নাম ব্যবহার করে ফেলবে। ওকে, আচ্ছা, তো এমন যদি হয় যে আপনি দুইটা আলাদা আলাদা নেবেন, সাপোজ আপনি এখানে প্রথমে লিখলেন ফার্স্ট নেম, ঠিক আছে, তাহলে এখন যদি রিলোড করে তাহলে সে দেখবে এখানে ফার্স্ট নেম। আবার যদি চান যে এবার আরেকটা নেবেন লাস্ট নেম, সেটার জন্য তাহলে কি করতে হবে, সেম জিনিসটা আবার করতে হবে, লেভেল, এইখানে এখন আপনাকে লিখতে হবে লাস্ট নেম। সেভ করার পরে দেখবেন এই পাশে একটা লেভেল আসছে, এই যে দেখেন লাস্ট নেম। কেন আসলো? কারণ এই যে ইনপুট আর এই যে লেভেল, এই দুটো তো ইনলাইন এলিমেন্ট, মাঝখানে তো কিছু নাই, যার কারণে দুজন পাশাপাশি। এই জন্য আমরা এখানে বিআর ব্যবহার করব যেন নিচের লাইনে আসে। তো একটা রিলোড করলে দেখতে পাচ্ছি নিচে আসছে। ওকে, এবার এটার নিচে আবার একটা ইনপুট নিবেন আর ইনপুটের টাইপ ইকুয়াল টু টেক্সট দিবেন। আপাতত আজকের জন্য শুধুমাত্র নেম অ্যাট্রিবিউটটা ব্যবহার করব না, কারণ প্রথম দিন ব্যবহার করলে বেশি হিবিজিবি মনে হইতে পারে আপনাদের কাছে, তাই আমি আপাতত নেম অ্যাট্রিবিউটটা ব্যবহার করব না। তো আমরা যদি একটা রিলোড করি তাহলে দেখব এই যে পাশেই একটা ইনপুট চলে আসছে। আবার কেন পাশে? কারণ এই লেভেল আর এই ইনপুট দুজনের মাঝখানে কিছু নাই, তো আমরা এখানে একটা বিআর ট্যাগ দিয়ে আবার এদেরকে আলাদা করে দিলাম। এবার একটা রিলোড করেন, এই যে দেখেন নিচে চলে আসছে ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেককেই দেখবেন, যদিও এখানে নাই, এটার মধ্যে নাই, তবে অনেককেই দেখবেন বা অনেক ওয়েবসাইটেই দেখবেন যে এই যে লেভেলের সাথে এই ইনপুটটা কানেক্ট করা থাকে। সাপোজ এই ইনপুটের মধ্যে কিছু লিখতে হলে কি করতে হবে, এটার মধ্যে ক্লিক করতে হবে, তাই না? বাইরে ক্লিক করে কি লেখা যাবে? না। এই যে ফার্স্ট নেম, এটার উপরে ক্লিক করে কি লেখা যাবে? না। তবে অনেকেই যেটা করে সেটা হচ্ছে এই ফার্স্ট নেমের উপরে ক্লিক করলে যেন কার্সরটা এটার ভিতরে চলে আসে, এরকম একটা ব্যবস্থা করে দেয়। অর্থাৎ লেভেল ট্যাগ আর ইনপুট ট্যাগ এই দুজনকে চাইলে কানেক্ট করে ফেলা যায়, ঠিক আছে, লিঙ্ক আপ করানো যায় লেভেলের সাথে ইনপুটকে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ইনপুট ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আইডি। আর এই আইডি অ্যাট্রিবিউটের মধ্যে আপনি একটা নাম দিতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো নাম দিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন আপনি কাউকে আইডি দিবেন, সেই আইডির মধ্যে যেটা লিখবেন বা যেই ভ্যালু সেট করবেন, সেই ভ্যালুটা অন্য কাউকে আর কখনো দেওয়া যাবে না, অন্য কারো আইডিতে সেটা দেওয়া যাবে না। একটু পরে বুঝাচ্ছি। দেখেন আমরা এখানে একটা আইডি নামের অ্যাট্রিবিউট নিলাম, এখানে জাস্ট আমরা এখন কিছু একটা লিখব। কি লেখা যায়? ধরেন আমরা এখানে নাম দিলাম ফার্স্ট। যেহেতু এই ইনপুটটা ফার্স্ট নেমের জন্য, তাই আমরা এখানে লিখলাম ফার্স্ট, ঠিক আছে, আর কিছু না। বা ফার্স্টে যে লিখতে হবে এমন কোনো কথা নেই, আপনি লিখতে পারেন এফ নেম, সেটাও লিখতে পারেন, আপনি লিখতে পারেন এফ এন, তাও লিখতে পারেন, সেটা নিয়েও কোনো সমস্যা নাই। আমরা এখানে এফ নেম লিখলাম। ওকে, তবে এই আইডি দিলেই হবে না, এই লেভেলের সাথে এই আইডিটাকে কানেক্ট করতে হবে। অর্থাৎ এই ইনপুটের সাথে এই লেভেলকে কানেক্ট করার জন্য ইনপুটের মধ্যে আমরা ব্যবহার করব আইডি, আর লেভেলের মধ্যে আমরা ব্যবহার করব এই লেভেলটা কার জন্য। এই কার জন্য বোঝানোর জন্য আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ফর। এই ফর নামের অ্যাট্রিবিউটের মধ্যে আপনাকে হচ্ছে নাম দিতে হবে এফ নেম, কারণ এই আইডির মধ্যে আপনি এটা ব্যবহার করছেন। অর্থাৎ এই নামটাই এই ফরের মধ্যে ব্যবহার করতে হবে। যখন একটা ইনপুটের আইডি আর একটা লেভেলের ফর সেম হয়ে যাবে, তখন এই দুটা কানেক্ট। একটা রিলোড করেন, দেখেন এবার আমরা যদি দেখেন লাস্ট নেমের উপরে ক্লিক করি, দেখেন তো কিছু হয়? এটার উপরে মাউস আসে না? আসে না। ফার্স্ট নেমের উপরে ক্লিক করেন, দেখেন এই যে এটার উপরে মাউসের কার্সর চলে আসছে, ঠিক আছে। বাইরে ক্লিক করেন, আবার দেখেন নেমের উপরে ক্লিক করলাম, এই যে দেখেন চলে আসছে। অর্থাৎ এই লেভেলটা আর এই ইনপুটটা কানেক্ট হয়ে গেছে। এবার আসি এইটাকে আর এটাকে করব। এই ক্ষেত্রে আপনাকে আবার এখানে আমরা আগে ইনপুটে করি, আসেন। এখানে আমাদের ব্যবহার করতে হবে আইডি। এইখানে কখনোই আপনি এখানে ব্যবহার করতে পারবেন না এফ নেম। এই আইডিটা এটার সাথে মিলানো যাবে না। আইডি সব সময় ইউনিক হতে হবে। আপনি এখানে এফ নেম লিখছেন, এখানে লিখতে পারেন এফ নাম,
এই ইটা বাদ দিয়ে দেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আলাদা হয়ে গেল, এটা একটা এটা আরেকটা। কিন্তু এখানে কখনোই একবারে সিমিলার ব্যবহার করা যাবে না। আইডি হলে কখনোই এটা করা যাবে না, ওকে, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এরপরে আপনি হচ্ছে যে মানে এটার সাথে যদি অন্য কিছু অ্যাড করতে চান সেটাও করতে পারেন। এখানে যদি লিখতে চান এফ নেম 1 এটাও লিখতে পারেন এফ নেম 2 সেটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা এখানে এফ নেম লিখবো না, আমরা এখানে লিখলাম এল নেম। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম। তাহলে এল নেমটা কোথায় ইউজ করতে হবে? এই লেভেলের ফরের মধ্যে। তো এখানে লিখবেন ফর, আর দেন এটার মধ্যে লিখে দিবেন এল নেম। তো আমাদের এখানে এফ নেম আর এল নেম দুইটা কানেক্ট হয়ে গেল। এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখেন এবার এটার মধ্যে ক্লিক করলে এখানে কার্সর চলে আসতেছে। তো এইভাবে আমরা হচ্ছে একটা লেভেল আর ইনপুটকে কানেক্ট করব। ওকে, ফেসবুকেও এরকম আছে, দেখেন একটা জিনিস দেখাই। এই যে ফিমেলের উপরে ক্লিক করেন, দেখেন এই যে এখানে সিলেক্ট হয়ে গেছে। মেলের উপরে ক্লিক করেন, দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছি? তো এইরকম আর কি, যদি আমরা কখনো কানেক্ট করতে চাই তাহলে এটা কিভাবে কাজ করতে হবে। আচ্ছা, তো মোটামুটি আমাদের এই অংশটুকু হলো। এবার আমরা চাচ্ছি ইমেইলের জন্য একটা নিয়ে আসবো, তবে এটা আনার জন্য আমাদের আরো একটা জিনিস ইম্পর্টেন্ট কথা আছে, সেটা একটু বলবো। সেটা হচ্ছে প্রত্যেকটা ফর্মের নিচে একদম শেষে দেখবেন যে একটা বাটন থাকে। এই বাটনের মাধ্যমেই আমরা ফর্মের ডাটাগুলোকে সাবমিট করতে পারি। ঠিক আছে? তো প্রত্যেকটা ফর্ম, এটা হচ্ছে সাইন আপ ফর্ম, এটা কেটে দেন। এই যে দেখেন এটা কি ফর্ম? এটা কি সাইন আপ ফর্ম? না, এটা কিন্তু লগ ইন ফর্ম। এখানে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। দেখেন এইখানে একটা বাটন আছে, লগ ইন বাটন। এখানে তার ডাটাগুলো দেওয়ার পরে এই বাটনে ক্লিক করে সে সাবমিট করবে ফেসবুকের কাছে। ফেসবুক কি করবে? এই ডাটাগুলো চেক করবে ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনাকে লগ ইন করতে দিবে, আদারওয়াইজ আপনাকে বলবে আপনার পাসওয়ার্ড বা ইমেল কোনো একটা ভুল আসছে। ঠিক আছে? তো এই যে আপনি এখানে ক্লিক করে সাবমিট করতেছেন, এই সাবমিট বাটনটা অবশ্যই ফর্মের মধ্যে থাকতে হবে, আর এটা থাকে সবার শেষে। তাই একদম ফর্ম যেখানে শেষ হয়েছে তার ঠিক উপরেই আমরা একটা ইনপুট ট্যাগ নিব। এই ইনপুট ট্যাগে টাইপ ইকুয়াল টু হবে এবার সাবমিট। কি হবে? টাইপ ইকুয়াল টু সাবমিট, এটা মাথায় রাখতে হবে। আর নেম অ্যাট্রিবিউট আপাতত আমরা রাখবো না, এটা ফেলে দিলাম। ঠিক আছে? তো আমরা যদি এখন সেভ করে ব্রাউজারে যাই তাহলে দেখবো যে এখানে সাবমিট বলে একটা বাটন চলে আসছে। এটা পাশাপাশি কেন? কারণ এইখানে ইনপুট, এখানে ইনপুট, মাঝখানে কিছু নাই, এটাও ইনলাইন এটাও ইনলাইন। তাই আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা বিআর ট্যাগ, এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করতে পারি। এখন যদি রিলোড করেন তাহলে এটা নিচে চলে আসবে, তারপর একদম লেগে লেগে আছে, তো আমরা এখানে আরেকটা বিআর ট্যাগ ব্যবহার করব। ঠিক আছে? তো আমরা যদি সেভ করে দেই এন্ড দেন ব্রাউজারে রিলোড করে দেই তাহলে এটা নিচে চলে আসবে। বেশি মানে গ্যাপ দিয়ে দিলাম আর কি, একদম লেগে লেগে থাকলে ভালো লাগতেছিল না। তো এই হচ্ছে আমাদের সাবমিট বাটন। বাট এখানে একটা জিনিস দেখেন, ফেসবুকের এখানে লেখা লগ ইন, আমাদের এখানে লেখা সাবমিট। আবার ফেসবুকের এইখানে যদি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, দেখেন এখানে লেখা সাইন আপ, আমাদের এখানে লেখা কি দেখেন তো, আমাদের এখানে এখানে কি লেখা? সাবমিট। তো আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে কি করব? এখানে সাবমিটের পরিবর্তে লগইন লিখব? না, এখানে কিন্তু অন্য কিছু লেখা যাবে না, এখানে সাবমিটই লিখতে হবে। ইভেন এই যে এখানে ইনপুটের মধ্যে টেক্সট লিখছি, টেক্সটই লিখতে হবে, অন্য কিছু এখানে লেখা যাবে না। এখানে আপনার এগুলো সব HTML থেকে দেয়া। তো টাইপ ইকুয়াল টু সাবমিট যদি না দেন, এটা যদি ফেলে দেন, তারপর যদি একটা সেভ করে রিলোড করেন তাহলে কিন্তু এটা সাবমিট বাটন হবে না। দেখেন এটা কিন্তু ফিল্ড হয়ে গেছে, এখানে আবার সেই লেখা যাচ্ছে। ঠিক আছে? তো বুঝতেই পারতেছেন টাইপ ইকুয়াল টু সাবমিট হলেই কেবলমাত্র এটা একটা ওই সাবমিট বাটন হবে। তাই আপনাকে এখানে লিখতে হবে সাবমিট। একটু ওয়েট করেন, আমি একটু পানি খেয়ে নেই। ওকে, যেটা বলতেছিলাম, তো এখানে সাবমিটই লিখতে হবে। এখন যদি সেভ করি আর ব্রাউজারে চলে যাই, দেন একটা রিলোড করেন, এই যে আবার সাবমিট বাটন চলে আসছে। কিন্তু এই সাবমিট লেখাটা পরিবর্তন করতে গেলে আমাদের কি করতে হবে? এই লেখাটা পরিবর্তন করতে গেলে আমাদের এখানে আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যার নাম হচ্ছে ভ্যালু। ওকে, এই ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে আপনি একটা ভ্যালু সেট করবেন, যেটা সেট করবেন সেটাই দেখা যাবে। এইখানে যদি আপনি লেখেন লগ ইন, এখন দেখবেন লগ ইন আসছে, এই যে লগ ইন। যদি আপনি এখানে লেখেন সাইন আপ, কোথায় কি দিলাম, আপনি যদি এখানে লেখেন সাইন আপ, এবার একটা রিলোড করেন, দেখেন এখানে সাইন আপ আসছে।
আপনি যদি এখানে অন্য কিছু লেখেন তাহলে সেটাই আসবে। ঠিক আছে, যা লিখবেন তাই এখানে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এটা হচ্ছে সাবমিট বাটন, এটা সবার নিচে থাকবে, তাই আমরা যা কাজ করব সব এখান থেকে করব, মানে এটার উপরে করব, এটার নিচে এখানে কোনো কাজ করব না। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমেল। তো ইমেল নিয়ে আসার জন্য আমরা এখানে দুইটা বিয়ার ট্যাগ ব্যবহার করে নিচ্ছি যেন হচ্ছে লাইন ব্রেক থাকে। এখানে একটা ইনপুট ট্যাগ নিলাম, ইনপুটের টাইপ ইকুয়াল টু কি দিব, এই ক্ষেত্রে আমরা টাইপ ইকুয়াল টু দিব ইমেল। আর নেম অ্যাট্রিবিউটে কিছুই রাখবো না, এটা ফাঁকা থাকবে, মানে ওটা ফেলে ইয়ে করে রাখলাম, ফেলে দিলাম। তো এখানে দেখেন আমাদের কাছে একটা বক্স আসছে, এইখানে সে ইউজাররা দেখবে ফার্স্ট নেম দিতে হবে, এখানে দেখবে লাস্ট নেম দিতে হবে, এইখানে কি দিতে হবে সেটা কিন্তু ইউজারের জানা নাই। ঠিক আছে, সে এইখানে দেখবে লাস্ট নেমের পরে দুইটা, এখন সে কোনটা দিবে, এটার মধ্যে লাস্ট নেম দিবে না এটার মধ্যে লাস্ট নেম দিবে। কিন্তু এই ফিল্ড তো আমরা লাস্ট নেমের জন্য বানাই নাই, আমরা এই ফিল্ডটাকে লাস্ট নেমের জন্য বানাইছি। তাহলে এই ফিল্ড কিসের জন্য, এটা ইমেলের জন্য। আমরা এখানে ইমেল এটা কিভাবে দিবে সেটা বলে দিব, মানে ইউজারকে বুঝাই দিব যে এইখানে তোমাকে ইমেল দিতে হবে। আর এটা বোঝানোর জন্য আমরা লেভেল তো ব্যবহার করা শিখছি, এবার আমরা এই ওয়েটা দেখব, এই যে ভিতরে যে লিখে দেওয়া যায় সেটা দেখব। আর এটা দেওয়ার জন্য আমাদেরকে এখন আর বাইরে কোনো ট্যাগ ইউজ করতে হবে না এই লেভেলের মতো। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আর সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার ইকুয়াল সাইন ডাবল কোটেশন। এই অ্যাট্রিবিউটের ভিতরে আপনি যেটা লিখবেন সেটাই আসবে। অর্থাৎ আপনি যদি এখানে লেখেন ইয়োর ইমেইল, এবার যদি সেভ করেন এন্ড দেন একটা রিলোড করেন, দেখবেন এটার ভিতরে ইয়োর ইমেইল কথাটা চলে আসছে। আপনি যদি এখানে লিখেন এন্টার ইমেইল অ্যাড্রেস, এবার যদি সেভ করে দেন আর ব্রাউজারে রিলোড করে দেন তাহলে দেখবেন এন্টার ইমেল অ্যাড্রেস এভাবে আসছে। তো এভাবে আপনি যেটা ব্যবহার করবেন অ্যাকচুয়ালি আপনার কাছে সেটাই এভাবে আসতে থাকবে। ওকে, এটা হচ্ছে প্লেস হোল্ডার। ওকে, তারপর ধরেন আমরা আবার দুইটা বিয়ার ট্যাগ নিচ্ছি, এরপরে আরেকটা ইনপুট ট্যাগ নিলাম, টাইপ ইকুয়াল টু ব্যবহার করলাম, সরি নাম্বার, নেম অ্যাট্রিবিউট আপাতত ইউজ করব না। সেভ করলাম, একটা রিলোড করলাম, দেখতে পাচ্ছি এখানে এই যে নাম্বার চলে আসছে। এখানে আপনি চাচ্ছেন ব্যবহার করবেন প্লেস হোল্ডার, এখানে লিখলেন ইয়োর এজ। এখন যদি সেভ করেন একটা রিলোড করেন দেখবেন এখানে ইয়োর এজ আসছে, এখানে সে তার এজ ব্যবহার করবে। ঠিক আছে, সাপোজ তার বয়স যদি হয় 87 তাহলে সেখানে লিখবে 87। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এছাড়াও আপনি অন্য কোনো নাম্বার নিতে চাইলে সেটাও আপনি নিতে পারবেন। আপনার ধরেন এখানে আবার দুইটা বিয়ার ট্যাগ নিলেন, এবার আপনি নিবেন সাপোজ তার বার্থডে, তখন আপনি কি করবেন এখানে একটা ইনপুট ট্যাগ ব্যবহার করবেন, টাইপ ইকুয়াল টু আপনি নিলেন হচ্ছে এখানে কি যেন বললাম আমরা, বার্থডে নিব, তাহলে আমাদেরকে এখানে টাইপ ইকুয়াল টু লিখতে হবে ডেট। দেখেন এখানে কিন্তু সবগুলাই ইনপুট ট্যাগ, শুধু টাইপের উপর নির্ভর করে এক একটা এক এক রকম আসতেছে। দেখেন সেভ করলাম আরেকটা রিলোড করলাম, দেখেন এই যে এখানে একটা ক্যালেন্ডার চলে আসবে। এখানে চাইলে সে তার মান্থ তারপরে হচ্ছে ডে আর ইয়ার লিখতে পারবে, অথবা এই যে এখান থেকে সে ক্যালেন্ডার সেট করে দিতে পারবে। এখানে ক্যালেন্ডার দেয়া আছে, সে তার পছন্দ মতো ইয়ার তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে মান্থ, এগুলো সে এখান থেকে ইউজ করে নিতে পারবে। ওকে, সো এই হচ্ছে জাস্ট ডেট, লিখে দেব ডেট চলে আসবে। ওকে, সব কিছু হচ্ছে আপনার কি বলে এটাকে সবকিছু ইনপুট ট্যাগের মধ্যেই আসবে। খুবই ইজি বিষয়, আসলে কঠিন কোনো কিছুই না, শুধুমাত্র আপনি আপনার টাইপগুলো চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এবার আমরা আরেকটা টাইপ দেখব যেটার নাম হচ্ছে রিসেট। তো আমরা এখানে একটা লিখলাম ইনপুট টাইপ ইকুয়াল টু রিসেট, এটা খুব একটা ইউজ করা হয় না, জাস্ট দেখাচ্ছি। সেভ করলাম, ব্রাউজারে এসে একটা রিলোড করেন, দেখেন এই যে এখানে একটা বাটন আসবে। ঠিক আছে, এটা কি কাজে ব্যবহার করা হয়, এটা হচ্ছে যে এরকম ধরেন আমি এখানে একটা নাম লিখলাম সাপোজ নাহিদ, তারপর একটা লাস্ট নেম লিখলাম সাপোজ আফ্রিদি, তারপর হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলাম, ধরেন এরকম কিছু। এখন ধরেন আমি এগুলো সবই সাপোজ ভুল লিখছি, তখন আমি কি করব, এই পেজটাকে রিলোড করতে হবে অথবা সবগুলো একটা একটা করে কাটতে হবে। তো আমরা যদি এই রিসেট বাটনে ক্লিক করি তাহলে সবকিছু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো সাধারণত এই রিসেট বাটন থাকে না। ঠিক আছে, তবে যদি ফর্ম অনেক বড় হয় সেই ক্ষেত্রে অনেকেই এই রিসেট বাটনটা ব্যবহার করে থাকে। ফর্ম অনেক বড় হলে ওইগুলাকে রিমুভ করা ঝামেলা, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তবে সাধারণত এটা খুব একটা ইউজ হয় না।
গেল এটা। আরেকটা বিষয় হচ্ছে এইটার মধ্যে ডিফল্ট ভাবে লেখা আসে রিসেট। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান তাহলে এই যে ইনপুটের সাবমিটের ভিতরে এই যে ইনপুট টাইপগুলো সাবমিট যখন দেখেছিলাম এখানে যেমন ভ্যালু ব্যবহার করা দেখলাম, এখানেও একটা ভ্যালু ব্যবহার করতে হবে। এখানে আপনি লিখতে পারেন রিফ্রেশ। যদি এটা লেখেন এখন দেখবেন এখানে রিফ্রেশ কথাটা আসবে, ঠিক আছে? তো আপনি রিফ্রেশ লেখেন আর রিলোড লেখেন, সেটা আপনার মানে আপনার ইচ্ছা আর কি। ওকে, এই হচ্ছে মোটামুটি ব্যাপার আর কি। এখন আমরা তাহলে কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা দেখব, এটারও আসলে তেমন ব্যবহার নাই, তারপর একটু দেখিয়ে রাখি। আপনি এখানে লিখতে পারেন টাইপ ইকুয়াল টু রেঞ্জ, সেভ করেন, তো একটা ব্রাউজার এসে রিলোড করেন, দেখেন যেখানে একটা রেঞ্জ আসবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এটাও আসলে খুব বেশি ব্যবহার করা হয় না, জাস্ট কোনো কোনো ক্ষেত্রে অনেকে ব্যবহার করে থাকে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি বিষয় যে আপনার ফর্মের কিছু বিষয়াদি। তো ফর্মের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার চেকবক্স। তো ওইটা আমরা এখন দেখব, যেটা খুব ব্যবহার হয়। তো রেঞ্জ, রিসেট এগুলো আপাতত ফেলে দিলাম, এগুলোর ব্যবহার খুব একটা নাই, সেজন্য ফেলে দিলাম। এখন আমরা দেখব চেকবক্স। তো চেকবক্স জিনিসটা কি? চেকবক্সটা এই যে এখান থেকে দেখতে পারবো, এই যে এখানে দেখেন চেকবক্স, ঠিক আছে? এখানে কি বলা আছে? কোর্সের নাম, মানে কোন কোর্সে সে অ্যাডমিশন নেবে, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, মিশন ফাইবার, মানে তার পছন্দ মতো। সাপোজ সে তিনটা পছন্দ করলো, ঠিক আছে? তখন সে তিনটা নিল, একটা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, আর একটা হচ্ছে ধরেন মিশন ফাইবার। এখানে কি করলো? তিনটা কোর্স সে সিলেক্ট করলো, তারপর সে ফাইনালি সাবমিট করলো। তো যাই হোক, মূলত কি বিষয়টা কি? সিলেক্ট করা, এখানে তিনটা। তো এইটাকে বলা হয় চেকবক্স। আরেকটা আছে রেডিও, সেটা হচ্ছে ফেসবুকে গেলে পাবো। এই যে এখানে দেখেন ফিমেল, ক্লিক করলাম, সিলেক্ট করলাম, মেলে সিলেক্ট করেন, দেখেন ফিমেল ডিসিলেক্ট হয়ে গেছে, যে কোনো একটা। আপনাকে ফিমেলে সিলেক্ট করলে ফিমেল অথবা মেল, যে কোনো একটা, অথবা কাস্টম, ঠিক আছে? তো আমরা হচ্ছে মেল কিংবা ফিমেল যে কোনো একটাকে দেখতে পাচ্ছি, মানে আমরা একটাকে সিলেক্ট করলে আরেকটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো একটা চুজ করতে পারবেন, এটাকে বলা হয় রেডিও। আর এই যে এখানে যেটা দেখলাম আপনার এখানে অনেকগুলা অপশন আছে, আপনি একাধিক সিলেক্ট করতে পারবেন। তো এই একাধিক সিলেক্ট করাকে বলা হয় চেকবক্স। তো আমরা যদি চাই এরকম একাধিক সিলেক্ট করতে, তখন আমরা চেকবক্স ব্যবহার করব। আর যদি চাই আমরা একটা সিলেক্ট করতে, মানে একাধিক আইটেম থাকবে, সিলেক্ট হবে একটা, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব রেডিও। তবে রেডিওটা কিভাবে করতে হয় সেটা আমি আজকে দেখাবো না, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। কারণ রেডিওর মধ্যে একটু হচ্ছে যে ঝামেলা আছে, সেটা নিয়ে আপনাদের সাথে একটু ডিটেইলে আলোচনা করতে হবে। তো আজকে আমরা জাস্ট চেকবক্সটা ব্যবহার করা দেখব। তো চেকবক্স ব্যবহার করার জন্য আমরা এখানে একটা H3 ট্যাগ নিলাম, এখানে আমরা লিখলাম হচ্ছে সিলেক্ট ইয়োর কোর্স, ঠিক আছে? তো আমরা এবার যেটা করব, সেভ করলাম, সেভ করে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে আমরা এখানে একটা রিলোড করলাম। তো দেখেন এখানে কি আসছে? সিলেক্ট ইয়োর কোর্স কথাটা এখানে চলে আসছে, ঠিক আছে? এবার আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হচ্ছে আপনার কি বলে এটাকে, এখানে ওই ইনপুটগুলোকে তৈরি করে নিয়ে আসা। তো ইনপুটগুলো তৈরি করার জন্য আমরা এখানে একটা ট্যাগ নিব, ট্যাগের নাম হচ্ছে ইনপুট, আর টাইপ ইকুয়াল টু আমাদেরকে লিখতে হবে চেকবক্স, ঠিক আছে? এগুলো আমরা জাস্ট ফেলে দিলাম। এখন দেখেন ব্রাউজারে এসে রিলোড করা মাত্রই আমার কাছে এখানে একটা বক্স আসবে, যেটার মধ্যে ক্লিক করলে সিলেক্ট করা যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমরা এখানে যখনই ইয়ে করতেছি তখন এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইবার আমরা যেটা করতে পারি, যে এই যে ক্লিক করলাম সিলেক্ট হলো, কিন্তু সিলেক্ট যে হলো এটা কে সিলেক্ট হলো সেটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যেহেতু আমরা এটা জানি না, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? সেই ক্ষেত্রে আমরা এখানে একটা লেভেল ট্যাগ ব্যবহার করব। লেভেল ট্যাগ ব্যবহার করে তারপর হচ্ছে আমরা কাজ করব। ওকে, তো সেটা কিভাবে সম্ভব চলেন আমরা এখন সেটা দেখে নেই। তো সেখানে আমরা অলরেডি দেখছি যে লেভেল ট্যাগ কিভাবে ইউজ করতে হয়, যে এখানে একটা, এখানে একটা, এরকম বিভিন্ন জায়গায় আছে। তো আপনারা যেটা করবেন, জাস্ট লেভেল ট্যাগ একটা নিয়ে নেবেন। তো আমরা এখানে একটা লেভেল ট্যাগ নিয়ে নিলাম। এবার আপনি বলেন, সাপোজ আমি এখানে লিখলাম ওয়েব ডিজাইন, সেভ করেন, সেভ করে যদি রিলোড করেন, দেখেন এই যে এখানে পাশেই কি আসছে, একটা ওয়েব ডিজাইন কথাটা চলে আসছে, ঠিক আছে? তো এখন আমরা আবার কি করতে পারি, যদি চাই যে না আমরা হচ্ছে যে কি বলে এটাকে আপনার
কি আরো অ্যাড করব, মানে একটা রাখবো না একাধিক রাখবো, তখন কি করব? তখন জাস্ট কপি, আর কিছুই না। জাস্ট কন্ট্রোল সি অ্যান্ড দেন আপনাকে দুইটা তিন সরি তিনটা, তারপরে চারটা, সাপোজ চারটা কুর্সি রাখলাম। ওকে, এই হচ্ছে বিষয়। তো আমি একটু আলাদা করে দিই যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো দেখেন এখানে জাস্ট আমরা ইনপুট লেভেল ইনপুট লেভেল ইনপুট লেভেল করে নিয়ে আসছি। ওকে, এখানে ওয়েব ডিজাইন আমরা লিখছি, তো হচ্ছে যে ওয়েব ডিজাইন হচ্ছে যে এখানে এখন দিয়ে দিব। তো এইখানে সেটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে জাস্ট চেঞ্জ করি। ওয়েব ডিজাইন হচ্ছে আপনার, আমরা এখানে লিখলাম ওয়েব ডিজাইনের পরিবর্তে লিখলাম গ্রাফিক ডিজাইন। তারপরে আমরা লিখলাম হচ্ছে ওয়েব ডিজাইনের পরিবর্তে আমরা এখানে লিখলাম হচ্ছে সাপোজ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ঠিক আছে। তারপরে লিখলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এরকম লিখলাম কয়েকটা। এখন যদি ব্রাউজারে এসে একটা রিলোড করেন তাহলে এখানে দেখবেন এই যে দেখেন চারটা চলে আসছে। তো সবগুলো এক লাইনে আসছে। যদি আলাদা আলাদা করতে চান বুঝতেই পারতেছেন, এই যে এই দুইটাকে একসাথে রেখে বাকি দুইটা হচ্ছে আমরা এখানে বিআর ট্যাগের মাধ্যমে হচ্ছে নিচে নামিয়ে দিতে পারি। আবার এই ক্ষেত্রে আরেকটা, আবার এই ক্ষেত্রে আরেকটা, এভাবে সবগুলোর মাঝখানে একটা করে বিআর ট্যাগ দিয়ে দিলে সবগুলো কি হয়ে যাবে, এই যে উপরে নিচে চলে আসছে। এইবার হচ্ছে এটা সিলেক্ট করলে ওয়েব ডিজাইন, এটা সিলেক্ট করলে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ঠিক আছে। তবে এইখানে একটা বিষয় হচ্ছে, দেখেন আমরা যখন এই যে এখানে ছিলাম, দেখেন এই যে পিএইচপি ফাউন্ডেশন এটার উপরে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে। মিশন ফাইবার ক্লিক করলাম ডিসিলেক্ট, এই যে দেখেন লেখার উপরে ক্লিক করতেছি সিলেক্ট হচ্ছে। বাট আমাদেরটার মধ্যে সারাদিন যদি আমরা লেখার উপরে ক্লিক করি, ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন যেটার উপরে ক্লিক করি, একটাও সিলেক্ট হবে না। কেন? কারণ হচ্ছে আমরা লিঙ্ক করি নাই। তো লিঙ্ক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এইখানে একটা আইডি ব্যবহার করতে হবে। আইডির নাম কি? আপনার ইচ্ছা যে কোনো দেন। ধরেন আপনি এটার নাম দিলেন ওয়েব ডিজাইন, মানে WD, ছোট করে দিলাম আর কি, সংক্ষেপে লিখলাম। আপনি পুরোটাও একসাথে লিখতে পারেন ওয়েব ডিজাইন, তবে স্পেস দেওয়া যাবে না, এইভাবে লেখা যাবে না, ঠিক আছে, একসাথে লিখতে হবে। তো আমি এখানে এত বড় করে লিখলাম না, আমি এখানে লিখলাম WD। তাহলে লেভেলের মধ্যে কি ইউজ করতে হয়? ফর, যেটা আমরা উপরে দেখে আসছি। তাহলে লেভেলের মধ্যেও কি লিখতে হবে? WD। এখন দেখেন যে এই দুটো কানেক্টেড। আমরা যদি এবার ক্লিক করি, এই যে এটা সিলেক্ট হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এইভাবে প্রত্যেকটার মধ্যে ইউজ করতে হবে। এটার মধ্যে আপনাকে একটা আইডি দিতে হবে। এটা কি? গ্রাফিক ডিজাইন, তাহলে লিখলাম GD। আর এখানে তাহলে ফর ব্যবহার করতে হবে GD। তারপরে এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, আচ্ছা এখানে একটা আইডি দিলাম, এটার নাম দিলাম WPC, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। তারপর হচ্ছে এইখানে হচ্ছে আমরা একটা ফর ব্যবহার করব WPC। আবার এখানে এসে একটা আইডি ব্যবহার করব, এটার নাম দিলাম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, WPD, মানে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, মানে সংক্ষেপে লিখতেছি আর কি। হ্যাঁ, এখানে লিখলাম আবার WPD। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিওয়ার্ড ইউজ করতে পারেন। ওকে, মতলব এই দেখেন এভাবে আমরা সিলেক্ট করতে পারি। এইবার আমরা লেখার উপরে ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই জিনিসটা হচ্ছে চেকবক্স, ঠিক আছে। তো চেকবক্সের মতো আরেকটা যেটা, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব, সেটা আজকে দেখব না। আপনারা হচ্ছে আজকে টেবিল এবং ফর্মে যে অংশটুকু আমরা দেখলাম সেগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন। এছাড়াও ফর্মের আরও কিছু অংশ আছে, যেমন এই যে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি সিলেক্ট, এগুলো আমরা দেখব নেক্সট ক্লাসে, এই ড্রপ ডাউনগুলো কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। তারপর আমরা আরেকটা বেসিক বিষয় নিয়ে একটু আপনাদেরকে জ্ঞান দিয়ে রাখবো, সেটা হচ্ছে যে ক্লিক করার পরে যে হচ্ছে যে ডাটাগুলো যাচ্ছে সেগুলোর জন্য ওই যে বললাম যে নেম অ্যাট্রিবিউট, এটা কেন ব্যবহার করব, এটার অ্যান্সারটা আমি নেক্সট ক্লাসে আপনাদের